অ্যাসাইনমেন্ট নিয়ে হ্যাঁ বলে ফেলো। স্যার অ্যাসাইনমেন্টের 1 নম্বর কোয়েশ্চেনে মানে একটা আর্টিকেলকে সামারাইজ করতে বলছিলেন না স্যার। হুম হুম। আর্টিকেল তো ওরকম বড় কিছুই পাচ্ছি না, আর মানে 1 পেজ বা 1.5 পেজের আর্টিকেল আসছে। আর একটা আর্টিকেল পেয়েছিলাম যেটা হচ্ছে 14 পেজের, কিন্তু ওখানে হচ্ছে অনেকগুলো ইনহিবিটর একসাথে এক্সপ্লেন করা এখন। ওইটা তুমি হচ্ছে রিভিউ আর্টিকেল নিচ্ছ আর কি, হ্যাঁ। হ্যাঁ স্যার। যেটা হচ্ছে এই 1-1.5 পেজের আর্টিকেল হয় না, এত ছোট আর্টিকেল হয়। ওটা তো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হতে পারে। শোনো, যেটা হচ্ছে যে তুমি একটা রিভিউ আর্টিকেল পাইছো না, হ্যাঁ স্যার। ওখানে তো অনেকগুলো হচ্ছে ধরো ইনহিবিটরের নাম দেওয়া আছে। তুমি যে কোনো একটা ইনহিবিটর হচ্ছে সার্চ করো, যে কোনো একটা ইনহিবিটরের স্পেসিফিক নাম দিয়ে সার্চ করো, তাহলে আর্টিকেল পেয়ে যাবে আর কি। আচ্ছা স্যার। ওকে। আচ্ছা, সামারাইজ বলতে কি যে মানে, আচ্ছা যেটা কি দিছিলাম তাও তো মনে নেই আমার। তোমরা হচ্ছে যে ওই ইনহিবিটরটা মানে আর্টিকেলটা পুরো সামারাইজ ব্যাপারটা ঠিক এরকম না। তাহলে আমি আগে দেখে নিই কোশ্চেনটা কি ছিল, ভুলে গেছি। Okay, several স্যার enzyme inhibitors are used as a drug to treat cancer. Write a report. Choose a published article, summarize the study result. ও, একটা আর্টিকেল থেকে তোমাদের হচ্ছে সামারাইজ করতে হবে যে ওই ইনহিবিটরটা ধরো কোন ইনহিবিটর গুলো কি, তারা তো ইনহিবিট করে কোন একটা পাথওয়েকে, ঠিক আছে, যে কোন পাথওয়েটাকে ইনহিবিট করে। ওকে, ওই পাথওয়েকে ইনহিবিট করলে কি হয়, ঠিক আছে, কেন সেটা ক্যান্সার ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা যায়, এটা তো ডিপেন্ড করে পাথওয়ে ইনহিবিটর কোন পাথওয়েকে ইনহিবিট করতেছে তার উপর আর কি। এই জিনিসগুলো সামারাইজ করতে হবে, মেকানিজমটা। স্যার আচ্ছা স্যার। স্যার হ্যাঁ, স্পার্টান প্রোটিয়াসটা এই কাজ করে না স্যার, ক্যান্সার বা টিউমার এর ক্ষেত্রে সাপ্রেশন করে না কোনটা স্যার? স্পার্টান প্রোটিয়াস যেটা তা তো জানি না, দেখতে হবে যে বানান কি। স্যার, SPRTN, স্পার্টানটাকে এইভাবে বলে আর কি। এসপি দাঁড়াও, এসপি আর টি এন প্রোটিন, এসপিআরটি লাইক ডোমেইন কন্টেইনিং প্রোটিন স্পার্টান এনকোডেড। এটা ডিএনএ রিপেয়ারের সাথে জড়িত, হ্যাঁ। স্যার আমি এই যে ইয়েতে লিখে দিচ্ছি স্যার, হ্যাঁ, মেসেজে। না খুঁজে পেয়েছি, ডিএনএ রিপেয়ারের সাথে জন্য ইনভলভ আর কি এটা। কিন্তু এর কোনো রিপোর্ট আছে যে এটা হচ্ছে ক্যান্সার ড্রাগ হিসেবে ইউজ করা যায় কিনা, থেরাপি? ড্রাগ না স্যার, এটা তো জেনেটিক ট্রিটমেন্টের মধ্যে পড়ে আর কি, এটা ড্রাগ হিসেবে দিতে হবে। না, জেনেটিক ট্রিটমেন্টের মধ্যে পড়ে না তো। আচ্ছা দাঁড়াও, এইটা কি, এটা হচ্ছে একটা, এটা কিন্তু হচ্ছে একটা কি প্রোটিন, এটা কি ইয়া তোমার, এটা কোনো এনজাইম তো না। না না না। আচ্ছা, যেটা হচ্ছে এখন তোমার তাহলে ওই ড্রাগটা খুঁজে বের করতে হবে যেটা এটাকে এটার উপর কাজ করে। জেনেটিক ট্রিটমেন্ট ডিফারেন্ট জিনিস, হ্যাঁ। জেনেটিক ট্রিটমেন্ট হচ্ছে জিনে যে ডিফেক্টটা থাকবে সেটাকে যখন আমরা রিপেয়ার করবো। ওকে। জি স্যার, এটা ডিএনএ রিপেয়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর কি। না না, ডিএনএ রিপেয়ার হচ্ছে কি আমাদের বডিতে যখন সেল রিপ্লিকেশন ঘটে, হ্যাঁ, কন্টিনিউয়াস কিন্তু তোমার এরর ঘটতেই থাকে। তো জি এই স্যার। এরর গুলা কিন্তু আমাদের বডিতে কি হয়, অটোমেটিকলি কারেক্টেড হয়। তো এই কারেক্ট করার জন্য এনজাইম এবং প্রোটিন ইনভলভ আর কি। ওকে। এখন ধরো তুমি একটা টার্গেট করলে যে এগুলাকে যে ডিএনএ রিপেয়ার মানে রিপেয়ার হতে দিবে না আর কি, সেটা তো ড্রাগ, সেটা কিন্তু জেনেটিক ট্রিটমেন্ট না। জিন থেরাপি ইজ এ ডিফারেন্ট থিং। জিন থেরাপি মানে হচ্ছে ধরো জিন, ধরো ধরো কোনো মিউটেশন, কোনো ডিজিজের কথা চিন্তা করে যেটা হচ্ছে মিউটেশনের কারণে হয় আর কি, হ্যাঁ। সো মিউটেশনাল ডিজিজ গুলোর ক্ষেত্রে যদি আমরা ওই পেশেন্টের মিউটেশনটাকে কারেক্ট করে দিতে পারি, তাহলে কি থিওরিটিক্যালি পেশেন্টটা ভালো সুস্থ হয়ে গেল আর কি। দিস ইজ জিন থেরাপি। ওকে। আর স্যার আপনার অ্যাসাইনমেন্টে মানে স্পেসিফিক ড্রাগের নাম বলতে হবে, মানে ড্রাগের ইয়ে বলতে হবে আর কি। হ্যাঁ, মানে এমন একটা মানে ড্রাগ মানে কি এমন একটা থেরাপিউটিক যেটা কি হচ্ছে এন্টি ক্যান্সার হিসেবে ইউজ করা যায়, বাট হুইচ ইজ এ এনজাইম ইনহিবিটর। যদিও মোস্ট অফ দ্য ড্রাগই হচ্ছে এনজাইম ইনহিবিটর, ঠিক আছে। ঠিক আছে স্যার। Okay? স্যার হ্যাঁ, স্যার ইমাটিনিব ইউজ করা যায় না? কি জিনিস এটা? ইটস আ ড্রাগ স্যার, অ্যান্টিবায়োটিক। এটা স্যার ইয়ে করে এই টাইরোসিন কিনেজের কে ইনহিবিট করে স্যার, যেটা ক্যান্সার প্রডিউস করে। যেটা কি অ্যান্টিবায়োটিক? জি স্যার, অ্যান্টিবায়োটিক। আচ্ছা, অ্যান্টিবায়োটিক তো ব্যাকটেরিয়াকে কিল করবে, এটা ক্যান্সার কেমনে? আচ্ছা ওকে, ঠিক আছে। অ্যান্টিবায়োটিক হচ্ছে ডেফিনেটলি এটা তো এনজাইম ইনহিবিটর। এনজাইম ইনহিবিটর। ওকে, যদি রিপোর্ট থাকে ইউ ক্যান রাইট অন ইট, মানে যদি এরকম পাবলিশড আর্টিকেল থাকে ডেফিনেটলি তুমি এটা লিখতে পারবে, ঠিক আছে। এবং এটার অত বড় হতে হবে এমন কোনো কথা নেই। ট্রাই টু রাইট ইট ইন ইজি ল্যাঙ্গুয়েজ, যাতে বোঝা যায় পড়লে আর কি,
মানে যে কেউ বললে যাতে বোঝে ওকে ঠিক আছে, এই 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 কেমিক্যালটা এই কাজ করে এবং এই কাজটা করে দেখে ক্যান্সার মানে হয় না আর কি, বা ক্যান্সারকে প্রিভেন্ট করে। ওকে স্যার জি স্যার। আর্টিকেল মানে সামারাইজ করতে গিয়ে যেটা দেখলাম, যদি ওই যে আপনি যেটা বলছেন যে ইন্ট্রোডাকশন এগুলো আর বাদ দিয়ে লিখতে, ওইরকম করে করলে না কনফিউজিং হয়ে যায়। না না, ওই ইন্ট্রোডাকশন বাদ দিতে বলি নাই কিন্তু আমি, হ্যাঁ মানে যেটা কি আর্টিকেলে কি করে অনেক ডিটেইলস লেখে না, জি স্যার। ওইটা না, তুমি নিজের ভাষায় সামারাইজ করবে এবং নিজের ভাষায় সামারাইজ করলে কিছু ইন্ট্রোডাকশন তো দিতেই হবে। ধরো তুমি দিলা যে এই ড্রাগটা হচ্ছে এই পাথওয়েকে ইনহিবিট করে, কিন্তু কিছু কিন্তু বোঝা যাবে না ওই পাথওয়েটা কিসে ইনভলভ, সেলুলার প্রসেসের কোন কাজটা ইনভলভ সেটা তো দিতে হবে। জি স্যার। ঠিক আছে, জি স্যার। কিছু ইন্ট্রো তো দিতেই হবে আর কি, নাহলে কেন। আচ্ছা স্যার। আচ্ছা ধরো চিন্তা করো যে তুমি একটা শর্টকাটে গল্প লিখতেছো, তুমি একটা আচ্ছা। শর্টকাটে গল্প লিখতেছো, হ্যাঁ এই কাজগুলো কিন্তু প্রায় হয়, যে আমরা প্রায় হচ্ছে বিভিন্ন নিউজ পেপার আছে, বাংলাদেশি নিউজ পেপারের কথা বাদ দিয়ে ওরা যা ইচ্ছা তা লিখে রাখে, তুমি দেখবে যে প্রায় বাইরের নিউজ পেপার গুলোতে, গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস, এই টাইপের নিউজ পেপার গুলোতে এরকম হচ্ছে বিভিন্ন রিসার্চ ফাইন্ডিং নিয়ে লেখে আর কি, ওগুলা কিন্তু বেসড অন আর্টিকেল। দেখা যায় যারা ওই সায়েন্টিস্টরা যারা আর্টিকেলটা পাবলিশ করেছে তারাই হচ্ছে নিউজ পেপারে দেওয়ার জন্য ওরকম একটা সামারি দেয় আর কি, হুইচ ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। এই টাইপের কিছু একটা লিখতে হবে আর কি। আচ্ছা লেখো, হ্যাঁ তো অসুবিধা নেই, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে একটু পেপার পড়ো, পেপার পড়া শেখো আর কি। সো ওই উদ্দেশ্য হলেই ফুলফিল হলেই হবে। পেপার বুঝতে পারছি, পড়ে সবটাই বোঝা গেছে, কিন্তু আমি বুঝাইতে পারবো কিনা ওইটাই হচ্ছে সন্দেহ। যদি একটু চেষ্টা করে দেখো, এটা ইম্পর্টেন্ট আরেকজনকে বুঝানো, এই স্কিলটা কাজে লাগবে পেপার রাইটিং এর সময়, এই স্কিলটা কাজে লাগবে আর কি। এই কই গেল, এই এক সেকেন্ড। স্যার এখন তাহলে প্রশ্নটা হ্যাঁ করব। এখন একটু কোশ্চেনটা করে ফেলো, তারপর আমরা পড়াশোনা শুরু করবো একটু। ওই যে লেকচার 6 এর হুম একটা কোয়েশ্চেন দিছিলেন যে ইয়েতে কি বলে কোভ্যালেন্ট ক্যাটালাইসিসে হুম ইদার ইয়ে হয়, নিউক্লিওফিলিক ক্যাটালাইসিস হয় অর ইলেকট্রোফিলিক ক্যাটালাইসিস হয়, এটা এগ্রি অর ডিসএগ্রি এটা হুম দিছিলেন। হুম হ্যাঁ হ্যাঁ এখন স্যার প্রথমত কোভ্যালেন্ট ক্যাটালাইসিসের প্রথমে আপনি লিখছেন যে মানে স্লাইডে লেখা আছে যে নিউক্লিওফিলিক প্রথমে নিউক্লিওফিলিক্যালি অ্যাটাক করবে, তারপরে ওই নিউক্লিওফাইলটা যেটা ছিল ওইটাই আবার হ্যাঁ ইলেকট্রোফাইলে কনভার্ট হয়ে যায়, তারপরে আবার ইলেকট্রোফিলিক ক্যাটালাইসিসের কাজ করে। হ্যাঁ তার হ্যাঁ মানে স্যার দুইটাই হচ্ছে না একই সাথে? হ্যাঁ অবশ্যই দুইটাই হচ্ছে একসাথে। কিন্তু এটাই আবার কোশ্চেন স্যার ছিল কিন্তু। হ্যাঁ আমি কিন্তু বলছি যে বাইরের তুমি এগ্রি করো কিনা, ঠিক না? জি স্যার হ্যাঁ বলো। ওটা লিখছি কোশ্চেনে, কিন্তু হুম হুম পরে আবার একটু রিসার্চ করে দেখলাম যে অন্যান্য ইয়েতে মানে বাইরে হুম হুম যে অনেক সময় না স্যার প্রথম যে অ্যাটাকটা হয় ওটা নিউক্লিওফিলিকও হতে পারে আবার ইলেকট্রোফিলিকও হতে পারে প্রথম হ্যাঁ অ্যাটাকটা। ওই নিউক্লিওফিলিক হচ্ছে প্রিডমিনেন্ট আর কি, হ্যাঁ ইলেকট্রোফিলিক হয় খুব কম, তবে হতে পারে। হ্যাঁ, তারপর ওইটা নিয়ে কনফিউজড হয়ে গেছিলাম যে এখন এই কোয়েশ্চেনটা আপনি কোনটা চাইছেন, এই বিষয়টা নাকি ওই বিষয়টা? বেসিক্যালি শোনো, ওই প্রথমটা ইলেকট্রোফিলিক হলে পরেরটা কিন্তু আবার নিউক্লিওফিলিকই হবে। মানে কোভ্যালেন্ট যে ক্যাটালাইসিসের সময় ধরো যদি প্রথমটা প্রিডমিনেন্ট হচ্ছে প্রথমটা নিউক্লিওফিলিক হবে। হুম সো প্রথমটা নিউক্লিওফিলিক হলো, হওয়ার পর সেখন আবার বের হয়ে যাবে, মানে তারপরেরটা কিন্তু অটোমেটিকলি কি হতে হবে, ইলেকট্রোফিলিক হতে হবে, ঠিক না? পরপর জি দুইটা স্যার। নিউক্লিওফিলিক কিন্তু হতে পারবে না, কারণ নিউক্লিওফিলিক হওয়ার কারণেই রিঅ্যাকশন সেন্টারে ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যায়, সে তখন ইলেকট্রোফাইল হয়ে যায়। ওকে সো ঠিক ভাইস ভার্সা, যদি প্রথম স্টেপটা ইলেকট্রোফিলিক হয় অটোমেটিকলি পরের স্টেপটা কি হবে, ইলেকট্রোফাইল ফিলিক। সো একটা কোভ্যালেন্ট ক্যাটালাইসিসে দুইটাই ঘটে, মানে দুইটা ইভেন্টই ঘটে, ইলেকট্রোফিলিক রিঅ্যাকশনও ঘটে, নিউক্লিওফিলিক রিঅ্যাকশনও ঘটে। মানে এটাতে স্টেপ আছে আর কি, টোটাল বেসিক্যালি তো তিনটা স্টেপ, তো তিনটা স্টেপের মধ্যে দুইটা স্টেপ থাকি, শুরুটা যাই হোক না কেন, ইলেকট্রোফিলিক হোক বা নিউক্লিওফিলিক হোক। আচ্ছা তো স্যার। স্যার বেসিক্যালি স্যার এটা তো ডিসএগ্রি হবে, রাইট? অবশ্যই কিন্তু দুইটাই হয়, তোমাদের ওইটাই লিখতে হবে, যাই ডিসএগ্রি দুইটাই হয়, ঠিক আছে? হ্যাঁ বলো। স্যার এখন আমরা যে রেট লিমিটিং স্টেপ হিসেবে কাউন্ট করবো, এটা তো
এন্টায়ার যেটা হচ্ছে ওইটাকে কাউন্ট করবো তাই না? ইন্ডিভিজুয়াল যে আবার স্টেপ 3টা আছে ওইখান থেকে তো কাউন্ট করবো না তাই না? না, রেট লিমিটিং এর ক্ষেত্রে হয় কি, এই যে একটা রিয়াকশনে অনেকগুলো স্টেপ থাকে, তো অনেক সময় দেখা যায় যে ধরো একটা স্টেপেই সবচেয়ে বেশি কি এনার্জি কনজিউমিং, বা একটা স্টেপ হওয়াটাই হচ্ছে কি অ্যাক্টিভেশন এনার্জি সবচেয়ে বেশি লাগে, বাকিগুলো এমনি এমনি হয়ে যায় আর কি, তখন ওইটা হবে রেট লিমিটিং আর কি। সেই যে কোন স্টেপটা, ইলেকট্রোফিলিক স্টেপটা নাকি নিউক্লিওফিলিক স্টেপটা হচ্ছে তোমার বেশি এনার্জি দরকার হয়, ওকে, সেটার উপর ডিপেন্ড করতেছে এই রিঅ্যাকশনটাকে আমরা কিভাবে নাম দিব আর কি। এর মানে ও, কিন্তু আচ্ছা, এই না যে দুইটা স্টেপ হচ্ছে না, জি স্যার জি স্যার ঠিক আছে? বুঝতে পারছি, এটা নিয়ে কনফিউজ ছিলাম এক্সামের সময়। ওকে, মানে ওইটা হচ্ছে আমরা জাস্ট তাকে হচ্ছে মানে আমরা একটা নাম দিই, কিন্তু তার মানে নামকরণ কিন্তু করার উদ্দেশ্যে। হ্যাঁ, তার মানে কিন্তু এই না যে আরেকটা স্টেপ সেখানে ঘটতেছে না, আরেকটা স্টেপ সেখানে ঘটবে, কিন্তু সেটা হচ্ছে এমনি এমনি ঘটে যাবে টাইপের আর কি। ওকে, অ্যাক্টিভেশন এনার্জি রিকোয়ারমেন্ট খুব কম, তো এমনি এমনি হয়ে যাবে। ইটস লাইক অক্সিডেশন এন্ড রিডাকশন, অক্সিডেশন হলে রিডাকশন হইতেই হবে টাইপের ব্যাপার স্যাপার। হ্যাঁ, ওয়ান সেন্স বলতে পারো, মানে যেটা কি এক কেমিক্যাল রিঅ্যাকশনে যে একটা রেট লিমিটিং স্টেপ থাকে এটা তো না, ধরো একটা কেমিক্যাল রিঅ্যাকশনে 3টা স্টেপ আছে ধরো, এখন 2টা স্টেপও কিন্তু রেট লিমিটিং হতে পারে বা রেট ডিটারমাইনিং, একই কথা না, রেট লিমিটিং আর রেট ডিটারমাইনিং, একটা স্টেপও হতে পারে, 2টা স্টেপও হতে পারে, আবার 3টে স্টেপও হতে পারে। তখন তাহলে স্যার নাম কেমনে দিবে? তখন আসলে ওইভাবে এগুলা ওইভাবে তো আসলে নাম দেয় না, ওই পার্শিয়ালি রেট ডিটারমাইনিং হয় তখন স্টেপগুলো, তখন আর ওইভাবে নাম দেয় না আর কি। ওকে, কোভ্যালেন্ট ক্যাটালাইসিস এই টাইপের রিঅ্যাকশনে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় হচ্ছে একটা স্টেপ আর কি রেট ডিটারমাইনিং হয়। সবসময় হচ্ছে কিছু ডিফারেন্ট তো থাকবেই, তো সেগুলাকে তখন স্পেসিফিক নামকরণ করা যায় না আর কি। স্যার এই স্লাইডসে পড়ে যে আবার কোভ্যালেন্ট ক্যাটালাইসিস, এখানে নিউক্লিওফিলিক ক্যাটালাইসিসের উপর জোর দিয়ে বলা হয়েছে যে ইয়া মানে হুম, হুম, বেসিক হইলে মানে যত বেশি বেসিক হবে এই হুম। অ্যাটাকটা, কি জানি হ্যাঁ, যত এ বেশি ধরনের কিছু বেসিসিটি একটা। যত বেশি হবে সে যত ভালো ওই নিউক্লিওফিলিক রিঅ্যাকশন করতে পারবে আর কি। আচ্ছা স্যার। মানে যে প্রথম যে অ্যাটাক করলো, যে প্রথম যে রিঅ্যাক্ট্যান্টটা সে কি নিউক্লিওফিলিক্যালি অ্যাটাক করে তো আর কি, তো তার বেসিসিটি যত বেশি হবে সেই কাজটা তত ভালোভাবে করতে পারবে। কারণ বেশিরভাগ ওই কোভ্যালেন্ট কি জানি কোভ্যালেন্ট ক্যাটালাইসিস ইয়াদের দিয়ে হয় আর কি, নিউক্লিওফাইলস দিয়ে হয়। নিউক্লিওফাইলস দিয়ে হয় আর কি, মোস্ট অফ দ্য। এই জন্য আর কি ওইটাতে একটু জোর দেওয়া হয়েছে। আচ্ছা স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা স্যার তোমরা ভাইবা কবে নেবেন? কি ভাইবাটা কবে নেবেন? ভাইরা, ঠিক আছে যাও, ভাইবা নিলাম না আর কি। বাহ, থ্যাংক ইউ স্যার। তাহলে তার কুইজ নেই তাই তো স্যার? প্লিজ ক্যারেক্টার দিবা নাকি? না স্যার না স্যার নো। দিবা না? দুইটাতে যে স্যার বেস্ট ওয়ান কাউন্ট করেন স্যার। এই বেস্ট ওয়ান তো স্যার কাউন্ট দুইটা করবোই, এভারেজ দিব, দুইটা মাত্র কুইজ, এটা এভারেজ না দিলে কেমন? আচ্ছা আচ্ছা ঠিক। আচ্ছা স্যার এভারেজ নেন স্যার, সমস্যা নেই, অ্যাসাইনমেন্টে বেশি করে নাম্বার দিয়েন। শোনো, এবারে এই জোর করে তোমাদের নাম্বার কমানোর কোনো ইচ্ছা আমার নাই, সো ডোন্ট ওয়ারি, আল্লাহ ভরসা। স্যার সব তো দিয়েই ফেলছি, হ্যাঁ, কিসে? সব তো দিয়েই ফেললাম স্যার। তুমি কি এখন সব অ্যাসাইনমেন্ট দিয়ে আপনার দিচ্ছ? না, না এখনো স্যার assignment দিইনি। এই যে অ্যাসাইনমেন্ট দাও না, ফাইনালও তো দাও নি, ফাইনাল দিবা না তারপরে না আমার হাতে? Yes, sir. স্যারের হাতে এখন পুরা মার্কস, কারণ আমাদের কুইজের মিডের কোনো স্ক্রিপ্ট এখনো ও আচ্ছা, তাই তো, হ্যাঁ আচ্ছা, কুইজ ওয়ানের মার্ক তোমরা জানো, আর মিডেরটা এই উইকেন্ডের মধ্যে পাবা, কুইজ টু এরটাও ফাইনালের আগেই পাবা, মানে নেক্সট উইকের মধ্যে দিয়ে দিব, যাতে অ্যাটলিস্ট তোমাদের আইডিয়া হয় আর কি। দরকার আছে আমি সমস্যা নেই স্যার, আপনি ফাইনালের সাথে দিলে সমস্যা নেই, ভালো মার্ক দিলেই হলো। না না, ফাইনালের আগেই দিব, নেক্সট উইকের মধ্যে হচ্ছে কুইজ টু এর মার্কও পেয়ে যাবে, স্ক্রিপ্টও পেয়ে যাবে আর কি। স্যার আমরা আসলে এত অকৃতজ্ঞ মানুষ, সবগুলো কোর্স যেগুলো নিয়েছি ওগুলোর মাঝখানে স্যার আপনি প্যারা সবচেয়ে কম দিতেছেন, অথচ এটাই ঠিক মতো মনোযোগ দিয়ে পড়তেছি না। এই যে কাজটা তো ঠিক হচ্ছে না, একটু পড়াশোনা স্যার করা উচিত, স্যার ঠিক কথা। স্যার আমি স্বীকার করতেছি, আমি আজকে থেকেই পড়া শুরু করবো অনেক মনোযোগ দিয়ে। ওকে, ভেরি গুড। না, শোনো, একটা জিনিস কি, ধরো এই যে যখন আমরা কোনো কোর্স পড়ি,
ডিটেলস না তোমাদের মনে থাকবে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এত ডিটেলস আমাদের মনে থাকে না, কিন্তু ওভারঅল আইডিয়াগুলো দরকার আছে। স্পেশালি এনজাইম এমন কোনো জায়গা নাই, সেটা তুমি এখন মেডিকেল সেক্টর বলো, এগ্রিকালচার সেক্টর বলো, এনভায়রনমেন্ট বলো, এনজাইম ছাড়া চলতে পারবে না বায়োলজিক্যাল সিস্টেমে। ওকে, সো এই এনজাইমের ব্যাপারগুলো স্কিপ করা উচিত না আর কি। তো যাই হোক, অসুবিধা নেই, আমরা অনার্সে কত কিছুই পড়ি, এগুলা পরে ভুলে যাই, আবার এগুলো আমরা পরবর্তীতে পড়ি আর কি। বাট ওকে, স্যার কাইনেটিক মেকানিজম তো আর মনে থাকে না স্যার অতটা। কাইনেটিক মেকানিজম না অত ডিটেলস ওইভাবে মনে থাকবে না, কিন্তু হচ্ছে যে তোমার যদি বেসিকটা আইডিয়া থাকে, তুমি যখন পরবর্তীতে পড়বা এগুলা না মনে পড়ে যাবে। যে ধরো হচ্ছে যে কাইনেটিক্স এর ইকুয়েশন ডিরাইভ করা, এটা ডেফিনেটলি মনে থাকার মতো জিনিস না, এগুলো মনে থাকে না আর কি। Yes, কিন্তু sir. কাইনেটিক্স কি, এটা কিন্তু মনে রাখার ব্যাপার না। কাইনেটিক্স কি, এখন যদি কাইনেটিক্স মানে যে গতি, এটা যদি আমরা ভুলে যাই তাহলে তো প্রবলেম আর কি। আচ্ছা যাই হোক, এখন ঘটনা হচ্ছে, আচ্ছা তোমাদের যে সেকেন্ড অ্যাসাইনমেন্টটা দিছিলাম না, সেকেন্ড অ্যাসাইনমেন্টটা একটু মনোযোগ দিয়ে করো, তাহলে না তোমরা সে রিলেট করতে পারবা। রিলেট মানে কি, এই যে বিভিন্ন এই যে ক্যাটালাইসিস যে মেকানিজম গুলো পড়ছো না, যে কোভ্যালেন্ট ক্যাটালাইসিস, মেটালয়েন্ট ক্যাটালাইসিস, ওই এনজাইমের যখন মেকানিজম গুলো পড়বে, যে হাউ দ্য এনজাইম ডু দ্য ক্যাটালাইসিস, তখন দেখবা এগুলোর সাথে কিন্তু মিলে আর কি। ওই যে কতগুলো মেকানিজম দেখছি আমরা 6টার মতন, এই মেকানিজম গুলোই ওখানে ফলো হয় আর কি। ওকে, সেগুলো একটু বুঝে বুঝে ইয়ে করো আর কি। এবং এগুলা যে তোমাদের মনে থাকবে না, কিন্তু বোঝার দরকার আছে। সো তোমার ওখানে যদি হ্যাঁ, সরি স্যার, না না, বলো বলো বলো। স্যার ওখানে যদি মানে যেগুলা ম্যাটেরিয়াল খুঁজে খুঁজে বের করবো, ওখানে ছবি থাকলে এটা কি হাতে এঁকে দিব নাকি জাস্ট ইন্টারনেট থেকে নামায়া দিয়ে দিব? এই যে ইন্টারনেট থেকে নামায় দিতে পারো, বাট তোমাদের কিন্তু ইয়ে লিখতে হবে। ইউ ক্যান অ্যাড দ্য ফটোস ফ্রম দ্য ইন্টারনেট, বাট ডিসক্রিপশনটা তোমাদের লিখতে হবে আর কি। জি স্যার, ওইটা তো অবশ্যই। ঠিক আছে, কারণ ইন্টারনেটে শোনো, যখন হচ্ছে তোমরা হুবহু ইন্টারনেট থেকে কপি করে দাও, এটা কিন্তু দেখলে বোঝা যায়। এই প্লেজিয়ারিজম চেকও করা লাগে না, নেটে সার্চও দেওয়া লাগে না, বোঝাই যায় যে এটা হচ্ছে ওকে, ঠিক আছে, এটা হচ্ছে তুমি ইন্টারনেট থেকে পুরো হুবহু কপি করে দিছো। কারণ ইন্টারনেটে দেখা যায় কি, তারা একটা পার্সপেক্টিভ থেকে জিনিসটা লেখে। আমি করি কি এর জন্য ইউটিউব ভিডিও দেখে দেখে শিখি, যাতে মানে প্লেজারিজম ভুলেও না হয়ে যায়। দ্যাটস গুড, দ্যাটস রিয়েলি গুড। মানে এই এডুকেশনের অ্যাকচুয়ালি লার্নিং, এটা এডুকেশন, এটা লার্নিং প্রসেস। লার্নিং প্রসেসের উদ্দেশ্য হচ্ছে শেখা। এখন ধরো আমি তোমাদেরকে একটা কিছু দিলাম, হ্যাঁ, ঠিক আছে, একটা অ্যাসাইনমেন্ট দিলাম, বা ধরো এরকম একটা কুইজ নিলাম, শেখার দায়িত্বটা কিন্তু তোমাদের। আমি খালি তোমাদের কিন্তু বলে দেবো, ঠিক আছে এই জিনিসটা একটু শেখো, এই জিনিসটা একটু শেখো, আমি না একটু এক্সপ্লেন করলাম, বা শেখার রেসপন্সিবিলিটি হচ্ছে তোমাদের। তোমরা যদি নিজেদেরকে ফাঁকি দাও, কেউই না কিছু করতে পারবে না। এগুলা ধরো স্কুল কলেজ লেভেল পর্যন্ত চলে, যে টিচার বাড়ি না দিলে আমরা পড়াশোনা করতাম না, কিন্তু এখন তোমরা বড় হয়ে গেছে, এখন আর ওই সিস্টেম হবে না। পরবর্তীতে তোমরা যখন এই যে যাবা, ধরো আন্ডারগ্রেড তো গেল, ধরো তোমরা যখন মাস্টার্সে যাবা বা পিএইচডি করতে যাবা, এই সুপারভাইজারের না তো মাথা ব্যথা নাই, তুমি কাজ করো কি করো না, তুমি কাজ করলে ডিগ্রি পাবা, নাইলে পাবা না, হিসাবটা হচ্ছে ওখানে এরকম সিম্পল আর কি। সো ওই সেলফ লার্নিং ব্যাপারটা, যে ঠিক আছে আমাকে নিজের গরজে পড়তে হবে, এই ব্যাপারটা আস্তে আস্তে নিজেদের মধ্যে নিয়ে আসো। টেকনিক্যাল লাইনে টেকনিক মানে স্কিল না হলে না খুব difficult টিকে থাকা। সো একটু স্কিল ডেভেলপ করার চেষ্টা করো আর কি। হতাশ হওয়ার কিছু নেই, স্কিল ডেভেলপ করার একটাই নিয়ম, প্র্যাকটিস। প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে আর কি, এফোর্ট দিলেই হয়ে যায়। ওকে, আচ্ছা আমরা একটু পড়াশোনা করি, হ্যাঁ। লেকচার 9, এনজাইম রেগুলেশন, এটা একটু সহজ চ্যাপ্টার। আর বলতে পারে এটাই আমাদের লাস্ট চ্যাপ্টার কাইন্ড অফ। সো নেক্সট ক্লাসে হয়তো বা যে কোনো একটা এনজাইম চুজ করে এটার মেকানিজম আমি একটু এক্সপ্লেন করবো তোমাদেরকে। বাট আমাদের বেসিক্যালি লেকচার 9ই হচ্ছে লাস্ট লেকচার আর কি, হ্যাঁ। বাট এটা খুব সহজ লেকচার। শুরু করি, হ্যাঁ। ওকে জি স্যার। ওকে, সো এনজাইম
রেগুলেশন, এনজাইম রেগুলেশন মানে কি, যে কিভাবে মানে এনজাইম গুলো রেগুলেট হয়। ওকে, এটা কিন্তু এনজাইম মেকানিজম না, কিভাবে এনজাইম গুলো হচ্ছে ক্যাটালাইসিস করে ওইটা না। রেগুলেশন মানে হচ্ছে এনজাইম গুলো কিভাবে রেগুলেট হয়। ফর এক্সাম্পল, তোমরা যদি আগের চ্যাপ্টারটাও, যে অ্যালোস্টারিক প্রোটিন, আমরা যখন হিমোগ্লোবিন নিয়ে কথা বলতেছিলাম, তখন তো দেখছো যে হিমোগ্লোবিন একটা অ্যালোস্টারিক প্রোটিন। কেন? কারণ হচ্ছে হিমোগ্লোবিনের অনেকগুলো রেগুলেটর আছে, কিন্তু যে হিমোগ্লোবিনের সাথে যদি একটা অক্সিজেন বাইন্ড করে, তাহলে বাকি তিনটা অক্সিজেনের বাইন্ডিংটা ইজি হয়ে যায়। আবার হিমোগ্লোবিনের সাথে যদি কার্বন ডাইঅক্সাইড বাইন্ড করে, তখন সে অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে না আর কি। ওকে, ওই যে 2,3 BP কি যেন একটা ছিল না, 2,3 বিসফস, আচ্ছা কিছু একটা ছিল, হ্যাঁ, যে আদার যে রেগুলেটর গুলো আর কি। ওকে, সো এই জিনিসটা হচ্ছে রেগুলেশন আর কি, যে এই প্রোটিনটার অ্যাক্টিভিটি, প্রোটিন বা এনজাইমের অ্যাক্টিভিটি গুলো কিভাবে রেগুলেট হয় থ্রু দ্য রেগুলেটর। ওকে, এটা কিন্তু মেকানিজম পার্টটা না। সো এই চ্যাপ্টারে বেসিক্যালি আমরা এই রেগুলেশন নিয়ে কথা বলবো, যে এনজাইম যে রেগুলেশন হয় এগুলোর বিভিন্ন ওয়েজ আছে আর কি। সো আমরা যে বিভিন্ন ওয়েজ গুলো আছে তাদেরকে মোটামুটি 4টা ক্যাটাগরিতে ফেলতে পারি আর কি। অ্যালোস্টেরিক রেগুলেশন, রেগুলেশন বাই আইসোএনজাইমস, রিভার্সিবল কোভালেন্ট মডিফিকেশন, প্রোটিওলাইটিক ক্লিভেজ। এই 4টা ওয়েতে এনজাইম গুলো রেগুলেটেড হয়। ওকে, তো প্রথমে হচ্ছে অ্যালোস্টেরিক রেগুলেশন। এইটা তোমরা অলরেডি জানো আর কি, যে অ্যালোস্টেরিক রেগুলেশন কিভাবে হয়, ওই হিমোগ্লোবিন যেভাবে, এই সেম জিনিস আর কি। ওকে, আচ্ছা, সো what are some of the characteristics of this form of regulation? So activity of the protein or enzyme is influenced by non-covalent binding of metabolite called a modulator. মানে এনজাইমটার সাথে বা প্রোটিনটার সাথে আরেকটা মডুলেটর বাইন্ড করবে, করে তার অ্যাক্টিভিটিকে ইনফ্লুয়েন্স করবে, মানে আইদার তাকে অ্যাক্টিভ করবে অথবা তাকে ইনঅ্যাক্টিভ করবে। ওকে, সেই জন্য হচ্ছে মডুলেটরের ইফেক্টটা কি হতে পারে, ইট ক্যান বি ইনহিবিটরি অর স্টিমুলেটরি। ওকে, আচ্ছা, মে হ্যাভ ওয়ান অর সেভারেল মডুলেটরস, মানে একটা মডুলেটর থাকতে পারে, সেভারেল মডুলেটরও থাকতে পারে আর কি। যদি একটা মডুলেটর থাকে ওই প্রোটিনটা, তাহলে সেটা হবে মনোভ্যালেন্ট, যদি একের অধিক থাকে সেটা হবে পলিভ্যালেন্ট। ওকে, হিমোগ্লোবিনের ক্ষেত্রে কিন্তু পলিভ্যালেন্ট, কারণ হিমোগ্লোবিনের বেশ কয়েকটা মডুলেটর আছে। ওকে, আচ্ছা, আর এই ক্ষেত্রে অ্যালোস্টারিক প্রোটিনের ক্ষেত্রে এই যে মডুলেটর গুলো কিভাবে মডুলেট করে, তারা যখন প্রোটিনটার সাথে বাইন্ড করে, তারা হচ্ছে ওই প্রোটিনটার শেপ চেঞ্জ করে। ওকে, এই জন্য তাদের অ্যাক্টিভিটি চেঞ্জ হয় আর কি। ওকে, অ্যান্ড এই ধরনের প্রোটিন যাদের হচ্ছে অ্যালোস্টারিক রেগুলেশন হয়, তারা ইউজুয়ালি লার্জ আর কি, অ্যান্ড তাদের ইউজুয়ালি অ্যাটলিস্ট 2টা সাব ইউনিট থাকে। ওকে, অ্যান্ড দে এক্সিবিট হোমোট্রপিক অর হেটারোট্রপিক কন্ট্রোল। হোমোট্রপিক মানে হচ্ছে, ফর এক্সাম্পল হিমোগ্লোবিনের ক্ষেত্রে অক্সিজেন কিন্তু এটা একটা সাবস্ট্রেট প্লাস মডুলেটর, কারণ অক্সিজেনই তো হিমোগ্লোবিনের সাবস্ট্রেট। তো অক্সিজেন যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, তখন কি সে কিন্তু হিমোগ্লোবিনের আদার অক্সিজেনের সাথে বাইন্ডিংটাকে ইজি করে দেয় আর কি, পজিটিভলি ইনফ্লুয়েন্স করে, স্টিমুলেট করে। ওকে, সো এই সেন্সে এটা কি হোমোট্রপিক। আবার কার্বন ডাইঅক্সাইড যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, সে কিন্তু অক্সিজেনের বাইন্ডিংটাকে ইনফ্লুয়েন্স করে, সেই ক্ষেত্রে হচ্ছে হেটারোট্রপিক। তার মানে হচ্ছে হিমোগ্লোবিনের ক্ষেত্রে এই দুই ধরনের ব্যাপারই, দুই ধরনের কন্ট্রোলই হয়, হোমোট্রপিকও হয়, হেটারোট্রপিকও হয়। ওকে, আচ্ছা, আচ্ছা, অনেক সময় দেখা যায় হচ্ছে যে অ্যালোস্টারিক যে প্রোটিনগুলোর যে মডুলেটর, এরা হচ্ছে ওই, আচ্ছা, আমাদের বডিতে যখন কোনো যে রিয়াকশন গুলো হয়, কোনো রিয়াকশনই কিন্তু স্ট্যান্ড অ্যালোন রিয়াকশন না, দে আর পার্ট অফ এ ক্যাসকেড। যে প্রথমে একটা রিয়াকশন হয়, এটা থেকে এটা হয়, এটা থেকে এটা হয়, এটা থেকে এইটা হয়। তো অনেক সময় দেখা যায় যে এই যেই মডুলেটর গুলো অ্যালোস্টারিক রেগুলেশন করে, তারা ওই পাথওয়ের একটা পার্ট আর কি, ঠিক আছে, ওই পাথওয়ের কোনো একটা পার্টে তৈরি হয়, তৈরি হয়ে তারাই হচ্ছে আবার মডুলেট করে আর কি, ওই পাথওয়ের কোনো একটা জায়গায় গিয়ে। ওকে, আচ্ছা, এটা আমরা দেখবো একটা এক্সাম্পল দেখলে, তখন ব্যাপারটা আরো ইজি হবে। অ্যান্ড অ্যালোস্টারিক proteins that does not show Michaelis Menten kinetics, এটা আমরা অলরেডি জানি। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখি একটি।
অ্যাসপার্টেট ট্রান্সকার্বাময়েলেজ, এটা একটা এনজাইম। এই এনজাইমটার রেগুলেশন এই অ্যালোস্টেরিক মেকানিজমে হয়। ওকে, আচ্ছা তাহলে আগে আমরা দেখি যে এই এনজাইমটা আসলে কি কাজ করে। এই এনজাইমটা হচ্ছে এই অ্যাসপার্টেট এবং কার্বাময়েল ফসফেট এই দুইটা কেমিক্যাল রিয়াকশন করে এন কার্বাময়েল অ্যাসপার্টেট এটা তৈরি হয় আর কি। হ্যাঁ, এই রিয়াকশনটাকে ক্যাটালাইজ করে হচ্ছে এই অ্যাসপার্টেট ট্রান্সকার্বাময়েলেজ এনজাইমটা। ওকে, আচ্ছা এই এন কার্বাময়েল অ্যাসপার্টেট এইটা থেকে আলটিমেটলি হচ্ছে সিটিপি তৈরি হয় আর কি। ওকে, সিটিপি তৈরি হয়। সিটিপি কি? সিটিপি তো একটা পাইরিমিডিন, রাইট? সো আমাদের বডিতে এই যে বিভিন্ন যে নিউক্লিওটাইড গুলো আছে, এই নিউক্লিওটাইড গুলো তৈরি হয় এই রিয়াকশন, মানে এই নিউক্লিওটাইড গুলো যে রিয়াকশন দিয়ে তৈরি হয় তার একটা পার্ট হচ্ছে এই অংশটা আর কি। ওকে, আচ্ছা এটা একটা ডিটেলস আমরা একটু পরে আবার দেখবো। তো এই যে অ্যাসপার্টেট ট্রান্সকার্বাময়েলেজ এই এনজাইমটার দুইটা মডুলেটর আছে, একটা হচ্ছে সিটিপি, একটা হচ্ছে এটিপি। এর মধ্যে সিটিপি হচ্ছে এদের নেগেটিভ মডুলেটর, মানে সিটিপি যদি অ্যাসপার্টেট ট্রান্সকার্বাময়েলেজের সাথে বাইন্ড করে তাহলে এর অ্যাক্টিভিটি ইনহিবিটেড হয়। সো আমরা সেক্ষেত্রে বলতে পারি কি সিটিপি কিন্তু একটা ইনহিবিটরও, এটা একটা মডুলেটর এবং সে কিভাবে, এবং যেহেতু সে ইনহিবিট করে সে একটা ইনহিবিটরও। ওকে, আর এটিপি হচ্ছে পজিটিভ মডুলেটর, মানে এটিপি আবার হচ্ছে এর কাজকে ইনফ্লুয়েন্স করে আর কি। হ্যাঁ, যদি এটিপি থাকে তাহলে হচ্ছে এটিপি এর সাথে একে অ্যাক্টিভেট করে, মোর অ্যাক্টিভেট করে আর কি। ওকে, সরি, এই গ্রাফ দিয়ে আসলে জাস্ট দেখাইছে যে সিটিপির কনসেন্ট্রেশনের সাথে এই এনজাইমটার রিঅ্যাকশন রেটের রিলেশন। ওকে, এখানে বলা হয়েছে যে রেট অফ এন কার্বাময়েল অ্যাসপার্টেট ফরমেশন, বেসিক্যালি এই রিঅ্যাকশনটা কি করে যে এন কার্বাময়েল এন কার্বাময়েল অ্যাসপার্টেট এটা তৈরি হয় হচ্ছে এই এনজাইমটার কারণে, এই এনজাইমটার ক্যাটালাইসিসের ফলে। ওকে, so rate of formation of n carbamyl aspartate or rate of the reaction catalyzed by aspartate transcarbamylase একই কথা। ওকে, সো যত হচ্ছে, ওকে আমি গ্রাফটা আসি। হ্যাঁ, এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে কনসেন্ট্রেশন অফ সিটিপি, থার্ড ব্র্যাকেট দিয়ে তো আমরা কনসেন্ট্রেশন বুঝি কেমিস্ট্রিতে। ওকে, দেখো সিটিপির কনসেন্ট্রেশন যত বাড়তেছে এই এন কার্বাময়েল অ্যাসপার্টেটের প্রোডাকশন তত কমতেছে, তার মানে রিঅ্যাকশন রেট তত স্লো হয়ে যাচ্ছে, কারণ সিটিপি একটা নেগেটিভ মডুলেটর। আচ্ছা এখন আমরা হচ্ছে ডিটেলস রিঅ্যাকশনটা একটু দেখি, যে এই অ্যাসপার্টেট ট্রান্সকার্বাময়েলেজ যে রিঅ্যাকশনটার মানে যেই পাথওয়ের অংশ আর কি। ঠিক আছে, এগুলো এত কিছু আমাদের জাস্ট দেখলেই হবে আর কি। যে ফার্স্ট হচ্ছে তোমার প্রোটিন। এই যে আমাদের বডিতে যে পাইরিমিডিন গুলো তৈরি হয় না, এই পাইরিমিডিন গুলো তৈরি হওয়ার র ম্যাটেরিয়াল কিন্তু প্রোটিন থেকে আসে। ওকে, তোমার হচ্ছে প্রোটিন থেকে হচ্ছে তোমার এই কার্বাময়েল ফসফেট সিনথেস 2 সে হচ্ছে রিঅ্যাকশন করে গ্লুটামেট কার্বাময়েল ফসফেট তৈরি করে। এর মধ্যে হচ্ছে এই যে তোমার কার্বাময়েল ফসফেট আছে, ঠিক আছে, সে হচ্ছে অ্যাসপার্টেট এর সাথে রিঅ্যাকশন করে এন কার্বাময়েল অ্যাসপার্টেট তৈরি হয়। ওকে, তারপর হচ্ছে অনেকগুলো ধাপ আছে বেসিক্যালি, তারপর হচ্ছে টোটাল 6টা ধাপ আছে আর কি। হ্যাঁ, 6টা ধাপ হয়ে তারপর হচ্ছে পাইরিমিডিন মানে সিটিপি তৈরি হয়। ওকে, মানে পাইরিমিডিন তো বিভিন্ন ধরনের হয়, সো হচ্ছে সিটিপি তো একটা। ওকে, তো এই রিঅ্যাকশনটাকে যদি আমরা একটু সিম্পলিফাইড ভাবে দেখি এখান থেকে। হ্যাঁ, এই পর্যন্ত তো আসলো যে কার্বামাইল ফসফেট আর অ্যাসপার্টেট আসলো, তারপর হচ্ছে আমাদের এই অ্যাসপার্টেট কার্বামাইল ট্রান্সফার আসলো, এসে হচ্ছে ফার্স্ট এন কার্বামাইল তৈরি করলো, তারপর হচ্ছে টোটাল 6টা এনজাইমেটিক রিঅ্যাকশন স্টেপ আছে আর কি, হয়ে তার ফাইনালি সিটিপি তৈরি হয়। ঠিক আছে, কার্বামাইল ফসফেট অ্যাসপার্টেট এই এটিসি এইচ বলতেছে না, এটাই হচ্ছে ওই এই এনজাইমটাকে শর্টকাটে এটা বলে আর কি। ওকে, এই অ্যাসপার্টেট ট্রান্সকার্বাময়েলেজ এই এনজাইমটাকে সংক্ষেপে এইভাবে লেখে আর কি, এটিসিএইচ। ওকে, আচ্ছা, এবং এই এনজাইমটার ক্ষেত্রে এই সিটিপি হচ্ছে এটা একটা নেগেটিভ মডুলেটর, মানে সিটিপি হচ্ছে এটাকে ইনফ্লুয়েন্স করে। আচ্ছা, এই যে মেকানিজমটা, এই মেকানিজমটাকে ফিডব্যাক ইনহিবিশন বলে। আমাদের বডির অসংখ্য মেটাবলিক অ্যাক্টিভিটি এই ফিডব্যাক ইনহিবিশন দিয়ে কন্ট্রোল হয়।
ফিডব্যাক ইনহিবিশন কিন্তু আমাদের বডির জন্য খুবই ইম্পর্টেন্ট, ব্যালেন্স রাখার জন্য, যে ওকে একটা মলিকুল আমাদের বডিতে কি পরিমাণ তৈরি হবে, এই ব্যালেন্স রাখার জন্য ফিডব্যাক ইনহিবিশনটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবং ফিডব্যাক ইনহিবিশন এটা তো একটা মেটাবলিক পাথওয়ে, শুধু যে মেটাবলিক পাথওয়েতেই ফিডব্যাক ইনহিবিশন ইনভলভ এরকম না। সিগন্যাল ট্রান্সডাকশনের ব্যাপারে আইডিয়া আছে না তোমাদের? সিগন্যাল ট্রান্সডাকশনের ব্যাপারে আইডিয়া আছে? না স্যার। ওকে, নাই? আচ্ছা ঠিক আছে, আরেকটু বড় হও তারপর আইডিয়া হয়ে যাবে। আমি জাস্ট একটু হালকা একটু আইডিয়া দিই, যে ধরো যে ইনসুলিন, হ্যাঁ, কমন এক্সাম্পল দিই, ইনসুলিন তো একটা হরমোন আর কি। ইনসুলিন হচ্ছে আমাদের কি করে, ইনসুলিন হচ্ছে আমাদের বডিতে গ্লুকোজ আপটেকের জন্য ইম্পর্টেন্ট, মানে আমরা খাই, খাওয়া দাওয়া করি, তারপরে সেটা হজম হয়, হজম হয়ে হচ্ছে গ্লুকোজ তৈরি হয়, ঠিক আছে? সেই গ্লুকোজ হচ্ছে আমাদের ব্লাড দিয়ে সারা বডিতে সার্কুলেট হতে থাকে, তারপরে আমাদের ব্লাড বিভিন্ন বডি সেল এই ব্লাড থেকে গ্লুকোজটাকে টেনে নেয় আর কি, হ্যাঁ, আপটেক করে টেনে নেয়। এই প্রসেসটার জন্য ইনসুলিন ইম্পর্টেন্ট। ইনসুলিন এই কাজটা কিভাবে করে? ইনসুলিন হচ্ছে সেলের সাথে বাইন্ড করে আর কি। ধরো যেই সেল গ্লুকোজ নিবে সেই সেল, ইনসুলিন হচ্ছে সেই সেলের সাথে বাইন্ড করে। বাইন্ড করার পরে একটা সিরিজ অফ ইভেন্ট হয় এখানে, একটার পর একটা একটার পর একটা। ওগুলো ঠিক মেটাবলিক পাথওয়ের মতো না, ওগুলোকে সিগন্যাল ট্রানজেকশন বলি। হ্যাঁ, একটা সিরিজ অফ ইভেন্ট হয়, ইভেন্টে ফাইনালি যে সেল বুঝে যে ঠিক আছে তার গ্লুকোজ নিতে হবে আর কি। হ্যাঁ স্যার এটা সেল সিগন্যালিং এর টাইপের কিছু? ওই একই জিনিস, সেল সিগন্যালিং আর সিগন্যাল ট্রানজেকশন একই জিনিস, এটা তো জানোই। জি স্যার, মানে এই টার্মটা ওকে, ওই একই জিনিস, সেল সিগন্যালিং আর সিগন্যাল ট্রানজেকশন একই কথা আর কি। হ্যাঁ, ওকে স্যার। একই জিনিস দুইভাবে মানে দুইটা নাম বলতে পারো আর কি। ওকে, সো সেল সিগন্যালিং এও কিন্তু প্রচুর এরকম ফিডব্যাক ঘটে, কারণ আমাদের বডিতে এটা এই ব্যালেন্সটা রাখার জন্য আর কি। ওকে, যেমন ধরো এই ক্ষেত্রে কি, এখন যদি ইনহিবিশন না হতো তাহলে তো বডি সিটিপি তৈরি করতেই থাকতো, তো অতিরিক্ত সিটিপি জমা হয়ে যেত সেলের মধ্যে। ওকে, দেখা যেত যে সেটা টক্সিক হয়ে গেছে। ওকে, সো নিজেই সেটা রেগুলেশন হয়, যখন এই পাথওয়ে সিটিপি তৈরি হয় তখন হচ্ছে সিটিপি আবার কি করে, একে ইনহিবিট করতে থাকে আর কি। হ্যাঁ, ইনহিবিট করলে তখন সিটিপির প্রোডাকশন আবার কমে যায়। আবার এতে তো আবার পজিটিভ রেগুলেটর আছে, এটিপি। ওকে স্যার যেরকম সুগার লেভেলটা মেইনটেইন করার জন্য গ্লাইকোজেনেসিস আর গ্লাইকোনিওজেনেসিস দুইটাই একসাথে লাগে, এরকম কিছু? এক্স্যাক্টলি, মানে ধরো সিটিপি এটিপি এই সবগুলো তো পাইরিমিডিন, এগুলা থেকে তো আলটিমেটলি নিউক্লিওটাইড গুলো তৈরি হবে না। জি স্যার। তো যখন নিউক্লিওটাইড সিনথেসিস হয়, এখন ধরো কন্টিনিউয়াসলি যদি খালি সিটিপি হয় তাহলে তো হবে না। তো এরকম সিটিপি এনাফ পরিমাণ তৈরি হয়ে গেল, তখন সিটিপি হচ্ছে এটিসিএস কে গিয়ে বলবে আর ভাই আর দরকার নেই, অফ যাও। সে হচ্ছে অফ যাবে। এখন সিটিপি তো এখন ইউজ হয়ে যাচ্ছে, কারণ আমাদের কি ওই নিউক্লিক অ্যাসিড সিনথেসিস হচ্ছে, সিটিপি ইউজ হয়ে যাচ্ছে। তো সিটিপি যখন আবার কমে যাবে, ওকে, তখন আবার এটিপি গিয়ে এটিসিএস কে বলবে যে এখন হচ্ছে ইয়া করো, যে নাও যে সিটিপি কমে গেছে, মানে এখন হচ্ছে তোমাকে সিনথেসিস করতে হবে। সে সিনথেসিস করে সে আবার সিটিপি তৈরি করবে। ওকে, এইভাবেই না ব্যালেন্সটা তৈরি হয়, যে সিটিপি যখন বেড়ে গেল, সিটিপি কে ফিডব্যাক ইনহিবিশনের মাধ্যমে তার সিনথেসিসটাকে স্টপ করতেছে। আবার যখন সিটিপি কমে যায় তখন এটিপি গিয়ে আবার তার সিনথেসিসটাকে আবার রিস্টার্ট করায় আর কি। ওকে, দিস ইজ ফিড, এই জন্য এটাকে না ফিডব্যাক ইনহিবিশন বলে। এটাকে আবার ওই কি জানি ইয়ার সাথে কম্পেয়ার করো না, কিন্তু এটা কিন্তু সুইসাইডাল ইনহিবিটর না। ওকে, সুইসাইডাল ইনহিবিশন তো ডিফারেন্ট একটু। সুইসাইডাল ইনহিবিশন হচ্ছে ধরো এই ATS যেটা আছে, সে যদি নিজেই এনজাইমটাকে ইনহিবিট করতে, সেটা হচ্ছে সুইসাইডাল ইনহিবিশন। কিন্তু নিজে করতে না। এই যে টোটাল আমরা যদি 7টা রিঅ্যাকশন স্টেপ আছে, তার একটা স্টেপে সে ইনভলভ। ওকে, আচ্ছা, এই ব্যাপারটাকে হচ্ছে ফিডব্যাক ইনহিবিশন বলে। ফিডব্যাক ইনহিবিশন ভেরি ইম্পর্টেন্ট আমাদের বডির এই ব্যালেন্স রাখার জন্য আর কি, বডির অ্যাক্টিভিটি ঠিক মতো করার জন্য আর কি। আচ্ছা, যাই হোক, আমরা তো এটিসিএস এর ব্যাপার সবাই বুঝলাম। আচ্ছা, এই জিনিস অলরেডি তোমরা জানো, জাস্ট গ্রাফিক্যালি দেখানো হয়েছে আর কি। হ্যাঁ, এই সিটিপি আর এটিপির কনসেন্ট্রেশনের সাথে ওই রিয়াকশনটা
ঠিক আছে, এনজাইমটার রিঅ্যাকশন রেট রিলেশন আর কি। ওকে, ওকে, এটা হালকা পাতলা দেখলেই হবে, তুই দেখো, আর নাহলে তো আর নেক্সট ক্লাসে তো আমি আসি, তখন আলোচনা করে যাবে। আচ্ছা, এইটা হচ্ছে সিটিপি ডিটেল, সরি, এই এসি কি জানি এনজাইমটার নাম কি, এটিসি, এটিসি এজ, এই এনজাইমটা হচ্ছে স্ট্রাকচার আর কি। ওকে, এদের হচ্ছে দুইটা সাব ইউনিট থাকে, এটা একটা সাব ইউনিট আর এটা হচ্ছে আরেকটা সাব ইউনিট। ওকে, এর মধ্যে একটা সাব ইউনিট হচ্ছে ক্যাটালাইটিক সাব ইউনিট আর কি, এই সাব ইউনিটটা, এই ক্যাটালাইটিক সাব ইউনিটের সাথে হচ্ছে ওই সাবস্ট্রেট গুলো বাইন্ড করে, যে এটা সাবস্ট্রেট কি এনজাইমটার, অ্যাসপার্টেট আর কার্বামল ফসফেট। ওকে, এখানে হচ্ছে ওই সাবস্ট্রেট দুইটা বাইন্ড করে, তারপর হচ্ছে ক্যাটালাইসিসটা ঘটে। আর এই যে আরেকটা সাব ইউনিট আছে যেটা তুলনামূলক একটু ছোট, এই সাব ইউনিটে হচ্ছে মডুলেটর গুলো বাইন্ড করে আর কি। হ্যাঁ, বোথ সিটিপি এবং এটিপি, এটা তো এনজাইমের মডুলেটর, তার হচ্ছে এই সাব ইউনিটে এসে বাইন্ড করে আর কি। ওকে, and like all the other allosteric protein ATCase, তারা হচ্ছে দুইটা ফরমেশনে থাকতে পারে, আর অথবা টি স্টেট আর স্টেট। ওকে, হিমোগ্লোবিন যেমন সেটাও তো একটা অ্যালোস্টেরিক প্রোটিন, সো সে হচ্ছে টি স্টেটে থাকে অথবা আর স্টেটে থাকে। ওকে, সো এই সব অ্যালোস্টেরিক প্রোটিনই কিন্তু আইদার টিতে থাকে বা আরে থাকে। ওকে, সো এটিসিএস এর ক্ষেত্রে সেটা ট্রু, আইদার টিতে নাহলে আরে থাকবে। তোমার সিটিপি হচ্ছে টি স্টেটের সাথে প্রেফারেন্সিয়ালি বাইন্ড করে, আর এটিপি হচ্ছে প্রেফারেন্সিয়ালি বাইন্ড করে আর স্টেটের সাথে। ওকে, মানে আসলে আর স্টেট কি, এটা হচ্ছে যখন আর স্টেটে থাকে তখন হচ্ছে সে ক্যাটালাইটিক্যালি অ্যাক্টিভ, এবং এটিপি কিন্তু এটার পজিটিভ রেগুলেটর। সো যখন এটিপি বাইন্ড করে হচ্ছে তার আর স্টেটের সাথে, সো তার মানে সে অ্যাক্টিভ আছে, সে এখন হচ্ছে তার ওই সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে রিঅ্যাকশন ক্যাটালাইসিস করবে। ওকে, তো যখন হচ্ছে সিটিপি এটার সাথে বাইন্ড করে, সিটিপি তো বাইন্ড করে টি স্টেটের সাথে, সো সিটিপি যখন বাইন্ড করে তখন টি স্টেটটাই প্রিভেইল করবে, সাবস্ট্রেটের সাথে আর বাইন্ড করতে পারবে না এনজাইমটা, সাবস্ট্রেটের সাথে বাইন্ড না করে রিঅ্যাকশন হতে হবে না। এটা হচ্ছে ওই আর কি, ওই স্ট্রাকচারটাকে একটু ওই এক্স রে স্ট্রাকচার আর কি, এক্স রে ক্রিস্টালোগ্রাফি করার পরে এরকম একটা স্ট্রাকচার দেখা যায়। এই এক্স রে ক্রিস্টালোগ্রাফি করার পর কিন্তু এরকম লাল নীল সাদা কালার আসে না, এই কালারটা নিজেদের দিতে হয় আর কি, বোঝার সুবিধার জন্য। ওকে, আচ্ছা, অ্যাসপার্টেট, টাস্ক বা মলেজ এগুলা পড়লেই বুঝবা, অলরেডি ডিসকাস করে ফেলছি। আচ্ছা, এরপর হচ্ছে কিছু বাড়তি ইনফরমেশন আর কি। হ্যাঁ, এই যে তোমার আমরা যখন এই স্ট্রাকচারটা দেখলাম, স্ট্রাকচার কি জানি এটিসিএস এর আর কি, দেখলাম যে এটা দুইটা যে ডোমেন, সাব ইউনিট বা ডোমেন, একটা হচ্ছে, সরি, দুইটা সাব ইউনিট, একটা হচ্ছে ক্যাটালাইটিক আর একটা হচ্ছে অ্যালোস্টারিক আর কি। সো এটা যে দুই সাব ইউনিট দুইটা ডিফারেন্ট। তো যে কোনো প্রোটিনের, হ্যাঁ, যে কোনো ধরো এরকম প্রোটিনের যে কোন সাব ইউনিটটা কোন ফাংশন করে, এগুলো কিন্তু এক্সপেরিমেন্টালি প্রুফ করা আর কি। হ্যাঁ, এবং এক্সপেরিমেন্টালি প্রুফ করা বিভিন্ন ওয়েজ আছে। তো যাই হোক, এই এনজাইমটারও এই দুইটা যে আলাদা সাব ইউনিট, মানে ক্যাটালাইটিক সাব ইউনিট আর অ্যালোস্টারিক সাব ইউনিট যে আলাদা, এটার হচ্ছে এক্সপেরিমেন্টালি সেটাকে প্রুফ করা হয়েছে আর কি। ওকে, সো কোশ্চেন হচ্ছে এটা কিভাবে এক্সপেরিমেন্টালি প্রুফ করা হয়েছে এই এনজাইমটার ক্ষেত্রে। So how do you know that the catalytic and regulatory site on these enzymes are distinct? এগুলো কিন্তু খুচরা মানে বাড়তি ইনফরমেশন আর কি। হ্যাঁ, রেগুলেশনের মানে রেগুলেশন তো আমরা অলরেডি দেখছি যেটা অ্যালোস্টেরিক রেগুলেশন হয়। So how do you know that the catalytic and regulatory sites on this enzyme are distinct? আমি তো মাত্রই দেখলাম যে রেগুলেটরি সাইট ক্যাটালাইটিক সাইট আলাদা আর কি, ডিস্টিংক্ট তারা। ওকে, এইটাকে এক্সপেরিমেন্টালি প্রুফ করা হয়েছে হচ্ছে একটা কেমিক্যাল দিয়ে ট্রিট করে, এই ফসফোহাইড্রোক্সি মার্কিউরি বেনজোয়েট, এই কেমিক্যালটা দিয়ে ট্রিট করে হচ্ছে এটা এক্সপেরিমেন্টালি প্রুফ করা হয়েছে আর কি। এক্সপেরিমেন্টালি কিভাবে প্রুফ করা হয়েছে আমি জাস্ট তোমাদেরকে হালকা ব্রিফ দিচ্ছি। ওকে, বেসিক্যালি এটা হচ্ছে এস্ট্রায়ারের বইয়ে পাবা, এবং এটা পাবলিশড একটা আর্টিকেল থেকে এস্ট্রায়ারের বইয়ে নেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, এটা একটা পাবলিশড আর্টিকেলই, তুমি যদি জাস্ট সার্চ দাও
পেয়ে যাবে আর কি। আচ্ছা, আমি জাস্ট ব্রিফলি তোমাদের বলতেছি কিভাবে তারা এক্সপেরিমেন্টটা করা হয়। আচ্ছা, তুই ধরো টোটাল এনজাইমটা তোমার কাছে আছে ATCase, তুমি যদি ওই এনজাইমটাকে এই কেমিক্যালটা দিয়ে ট্রিট করো, তো এই এনজাইমের যে দুইটা সাব ইউনিট না আলাদা হয়ে যায়। ওকে, এখন দুইটা সাব ইউনিট যেহেতু আলাদা হয়ে যায় এখন, এবং আমরা দেখছি কি একটা সাব ইউনিট হচ্ছে বড় আর একটা সাব ইউনিট হচ্ছে ছোট। হ্যাঁ, কিছু বলবো বলো আর কি। না স্যার, দুইটা সাব ইউনিট ছিল, একটা অ্যালোস্টোরিক আর একটা ক্যাটালাইটিক। হ্যাঁ, তাই এই কেমিক্যালটা দিয়ে যখন ট্রিট করা হয় তখন হচ্ছে এই দুইটা সাব ইউনিট সেপারেট হয়ে যায়, এবং একটা সাব ইউনিট তো বড় সাব ইউনিট, একটা তো ছোট সাব ইউনিট। সো যেহেতু এদের সাইজ ডিফারেন্ট, সো এদেরকে আমরা সহজেই এই ক্রোমাটোগ্রাফি দিয়ে আলাদা করে ফেলতে পারি আর কি। ঠিক আছে, এবং এদের যখন যেহেতু হচ্ছে সাইজ ডিফারেন্ট হয়, এবং আমরা জানি কি ওই এই ইউনিটটার সাথে তোমরা পরিচিত, এই এসবেডবার্গ ইউনিট বলে আর কি। ওই যে বিভিন্ন সময় লেখা থাকে না, ধরো স্পেশালি ওই যে রাইবোজোমাল আয়নের ক্ষেত্রে লেখা থাকে না 16 16S 30S, OS আর AS হচ্ছে একই জিনিস। হ্যাঁ, এটা একটা ইউনিট আর কি, এসবেডবার্গ ইউনিট বলা হয়। যে ডিপেন্ডিং অন দ্য সাইজ, ওইটাও তো প্রোটিন আসলে, যে 16S ওগুলো তো প্রোটিন, এটাও তো প্রোটিন। তো প্রোটিনের যখন সাইজ ডিফারেন্ট হয়, সাইজ ডিফারেন্ট হলে তাদের সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট আলাদা হয়। সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট কি, এই যে আমরা যে সেন্ট্রিফিউজ করি না, সেন্ট্রিফিউজ করার সময় তো ভারী জিনিস আগে গিয়ে নিচে পড়ে। ওকে, সো কে কত দ্রুত সেডিমেন্ট পড়বে এটা তো তার আসলে ওয়েটের উপর ডিপেন্ড করে আর কি। ওকে, সো এই ক্যারেক্টারিস্টিকের উপর বেস করে এসবেডবার্গ নামে একটা সায়েন্টিস্ট হচ্ছে এই ইউনিটটা আর কি ডেভেলপ করে, এই জন্য এটাকে এসবেডবার্গ ইউনিট বলে আর কি। ওকে, যাই হোক, এই দুইটা তো সাইজ আলাদা, এক মানে এই এনজাইমটা দুইটা সাইজ হচ্ছে আলাদা, সো এরা যখন ডিসোসিয়েট হয়ে যায় তাদের হচ্ছে ওই সেডিমেন্টেশন রেট হচ্ছে ডিফারেন্ট হয়ে যায়, কারণ একটা তো বড় একটা ছোট। ওকে, আচ্ছা, সো এই ক্যারেক্টারিস্টিক্স উপর বেস করে তাদেরকে আমরা সহজেই সেপারেট করে ফেলতে পারি। আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি দিয়ে খুব সহজেই হচ্ছে ডিফারেন্ট সাইজের প্রোটিনকে আমরা সহজেই আলাদা করে ফেলতে পারি। ওকে, আচ্ছা, আলাদা করে ফেলার পরে এখন হচ্ছে যে দুইটা সাব ইউনিট পাওয়া গেছে, এই দুইটা সাব ইউনিটকে ফার্দার ক্যারেক্টারাইজ করা যায়, এবং ফার্দার ক্যারেক্টারাইজ করে দেখা গেছে যে সাবস্ট্রেট এই ছোট সাব ইউনিটটার সাথে বাইন্ড করে না। তো তার মানে ছোট সাব ইউনিটটা ক্যাটালাইটিক সাব ইউনিট না, সাবস্ট্রেট বাইন্ড করে হচ্ছে বড় সাব ইউনিট গুলোর সাথে। ওকে, সো তার মানে বড় সাব ইউনিটটা হচ্ছে ক্যাটালাইটিক। ওকে, আবার যে সিটিপি এবং এটিপি এই দুইটা আবার ছোট সাব ইউনিটের সাথে, এই দুইটা আবার হচ্ছে ছোট সাব ইউনিটের সাথে বাইন্ড করে, বড় সাব ইউনিটের সাথে বাইন্ড করে না আর কি। ওকে, সো এই স্টাডি করে তখন তারা বলছে যে এই ক্যাটালাইটিক আর অ্যালোস্টারিক মানে রেগুলেটরি সাব ইউনিট হচ্ছে আলাদা। প্রথমে তাকে কেমিক্যাল দিয়ে মেইন এনজাইমটাকে ট্রিট করলো, দুইটা সাব ইউনিট আলাদা হয়ে গেল, তারপর দুইটা সাব ইউনিট নিয়ে আলাদা আলাদা ভাবে স্টাডি করলো যে সাবস্ট্রেট গুলো কোন সাব ইউনিটের সাথে বাইন্ড করে আর হচ্ছে রেগুলেটর গুলো কোন সাব ইউনিটের সাথে বাইন্ড করে। ওকে, এবং তারা ধরো তোমার কাছে বড় সাব ইউনিটটা আছে, বড় সাব ইউনিটের মধ্যে তুমি হচ্ছে সাবস্ট্রেট গুলো দিলা, দেওয়ার পর দেখলা যে বাইন্ড করছে। ঠিক আছে, তারপর হচ্ছে তুমি হচ্ছে ওইটার মধ্যে রেগুলেটরটা দিলা, রেগুলেটর দিয়ে দেখলা যে বাইন্ড করে না, রিঅ্যাকশনের রেটও বাড়ে না, ক্যাটালাইসিসও বাড়ে না, তখন কি বলতে পারো যে ওকে ঠিক আছে, যে এই রেগুলেটরটা যেহেতু এখানে বাইন্ডিং করতেছে না তার মানে এটা বাইন্ডিং সাইটটা ডিফারেন্ট। ওকে, এগুলো এক্সপেরিমেন্টালি করা যায়, এমন জটিল কোনো কাজ না, এবং লোকজন এইসব কাজ বহু বছর 30 40 50 বছর আগে করে ফেলছে, এবং এগুলার একদম এস্টাবলিশ প্রোটোকল আছে। আচ্ছা, যাই হোক, এটা জাস্ট একটু এক্সট্রা ইনফরমেশন ছিল আর কি। ওকে, এটা জাস্ট স্ট্রাকচার নিয়ে বলছে, তোমার ওই অ্যাসপার্টের এটিপি এটিসি এজ এনজাইমটার ক্যাটালাইটিক সাবইউনিট হচ্ছে 3টা চেইন দিয়ে তৈরি, C3, আর রেগুলেটরিটা 2টা চেইন দিয়ে তৈরি আর কি। ওকে, যাই হোক, ওকে, অ্যালোস্টারিক রেগুলেশন শেষ, এখন আমরা হচ্ছে আরেকটা রেগুলেশন আইসো এনজাইম। টোটাল 4টা রেগুলেশন ছিল না, অ্যালোস্টারিক, আইসো এনজাইম, কোভালেন্ট মডিফিকেশন, প্রোটিওলাইটিক। প্রোটিওলাইটিক, আর একটা কি জানি ছিল লাস্টে। ঠিক আছে, যাই হোক, আমরা আসতেছি এগুলোতে। আইসো এনজাইম। ওকে, আইসো এনজাইম কারা?
আচ্ছা, কিছু এনজাইম আছে যাদের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স আলাদা আর কি, মানে স্ট্রাকচার সেম, ফাইনাল স্ট্রাকচার ইজ সেম, একই রিঅ্যাকশন কি ক্যাটালাইজ করে, কিন্তু অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স হচ্ছে ডিফারেন্ট। এদেরকে হচ্ছে আইসো এনজাইম বলে। ওই যে ল্যাকটেড ডিহাইড্রোজিনেস, ওকে, এই ল্যাকটেড ডিহাইড্রোজিনেস ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স দিয়ে তৈরি আর কি, টোটালি যে 1 2 3 4 5টা, কিন্তু এদের সবগুলোর কাজ হচ্ছে এক। ওকে, এইটা হচ্ছে আইসো এনজাইম। ওকে, তো এই ল্যাকটেড ডিহাইড্রোজিনেস এনজাইমটা দুই ধরনের চেইন দিয়ে তৈরি, এম এবং এইচ অ্যামিনো অ্যাসিড চেইন আর কি। সো আইদার তারা শুধু এম চেইন দিয়ে তৈরি হবে, অথবা শুধু এইচ চেইন দিয়ে, অথবা দুইটার মিক্সচার দিয়ে। ওকে, সো সেই হিসেবে টোটাল, এবং এদের 4টা সাব ইউনিট থাকে আর কি, হ্যাঁ, এক একটা সাব ইউনিট এক একটা চেইন দিয়ে তৈরি হয়। ওকে, সো টোটাল 5 ধরনের এই ল্যাকটেড ডিহাইড্রোজিনেস এনজাইমটা আছে, H4, H3M, H2M2, HM3, M4। ওকে, স্যার এর মধ্যে H4 কি, H4 এর 4টা সাব ইউনিটই হচ্ছে এই H চেইন দিয়ে, M4 এর 4টা M দিয়ে, এগুলো আবার মিক্সচার। ওকে, সেগুলোকে হচ্ছে আইসো এনজাইম বলে। যাদের ফাংশন সেম, তারা একই রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করে, বাট তাদের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স ডিফারেন্ট। ওকে, এবং অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স ডিফারেন্ট হওয়ার কারণে তাদের কেএম ভ্যালু ভি ম্যাক্স ডিফারেন্ট হয়। ওকে, আচ্ছা, এটা সিগনিফিকেন্সটা কি? এই যে একই এনজাইম, সে একইভাবে থাকলে সমস্যাটা কি হতো, যে কেন ডিফারেন্ট হইলো আর কি, হ্যাঁ, তার কেন ডিফারেন্ট আইসোজাইম ফর্ম আছে। এটা ফিজিওলজিক্যালি হেল্পফুল আমাদের জন্য। ফিজিওলজিক্যালি কিভাবে হেল্পফুল, আমাদের বডি যে বিভিন্ন ধরনের টিস্যু আছে, এই বিভিন্ন টিস্যুর কি ইনভায়রনমেন্ট কিন্তু আলাদা। ধরো হার্ট টিস্যুর ইনভায়রনমেন্ট এক ধরনের, লিভারের ইনভায়রনমেন্ট আরেক ধরনের, রাইট? হার্ট টিস্যু হচ্ছে অ্যানারোবিক, লিভার হচ্ছে কি, হচ্ছে তোমার লিভার, আচ্ছা লিভার কি অ্যারোবিক? হ্যাঁ, লিভার হচ্ছে অ্যারোবিক। ওকে, মাসলও কিন্তু, মাসলে প্রচুর অক্সিজেন থাকে, ওখানে অ্যারোবিকও আছে আর ইনঅ্যারোবিকও আছে। আচ্ছা, মোদ্দা কথা হচ্ছে আমাদের বডির বিভিন্ন জায়গার বা টিস্যুর ইনভায়রনমেন্ট হচ্ছে আলাদা। তো এই যে এনজাইমগুলোর বিভিন্ন ফর্ম, এক একটা ফর্ম এক এক ইনভায়রনমেন্টে বেটার কাজ করে। ওকে, এখন আমাদের সব টিস্যুতেই এই রিঅ্যাকশনটা দরকার, ল্যাকটেড ডিহাইড্রোজিনেস এনজাইমটা সব টিস্যুতেই দরকার, কিন্তু যেহেতু এক এক টিস্যুর ইনভায়রনমেন্ট এক এক রকম, এবং এই এনজাইমটার এক একটা ফর্ম এক একটা ইনভায়রনমেন্টে বেটার কাজ করে, সেই জন্য দেখা যায় সব টিস্যুতে এনজাইমটা ইফেক্টিভলি বা ইফিশিয়েন্টলি কাজ করতে পারতেছে। সে ফর এক্সাম্পল M4, ল্যাকটোজ ডিহাইড্রোজিনেজের যে M4 ফর্মটা, এ হচ্ছে সবচেয়ে ভালো কাজ করে অ্যানারোবিক ইনভায়রনমেন্টে, এবং H4 সবচেয়ে ভালো কাজ করে অ্যারোবিক ইনভায়রনমেন্টে। ওকে, এই জন্য দেখা যায় হার্টে হচ্ছে M4 এর পরিমাণ বেশি, অথবা HM3 এটাও থাকে, M3 তো ওকে, তারপরে আবার ধরো মাসলে হচ্ছে H4 এর পরিমাণ বেশি আর কি। ওকে, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল বেনিফিট আর কি আইসোজাইমের বিভিন্ন ফর্ম থাকার কারণে, কারণ এক এক ফর্ম এক ইনভায়রনমেন্টে বেশি বেটার পারফর্ম করে, সো ইনভায়রনমেন্ট অনুযায়ী সেই ফর্মটা থাকে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে কোভ্যালেন্ট মডিফিকেশন। আচ্ছা, কোভ্যালেন্ট মডিফিকেশন হচ্ছে অনেক এনজাইম আছে যেগুলো হচ্ছে দুইটা ফর্মে থাকতে পারে, হয় অ্যাক্টিভ নাইলে ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, এবং এই অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ ফর্মটা ইন্টারকনভার্টেবল মানে তারা অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ হতে পারে, ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হতে পারে, সুইচের মতো আর কি, হ্যাঁ, অন অফ হতে পারে আর কি। ওকে, এবং তাদের যে এক থেকে ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ, এই যে কনভার্সনটা হয়, সেই কনভার্সনটা হয় কোভ্যালেন্ট মডিফিকেশনের মাধ্যমে, এই জন্য এই রেগুলেশনটাকে কোভ্যালেন্ট মডিফিকেশন বলা হয়। ওকে, আচ্ছা, এই যে কোভ্যালেন্ট মডিফিকেশনটা যে হয়ে যে তারা অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ হয়, সেইটা আবার এই রিঅ্যাকশনটা আবার ক্যাটালাইজ করে আরেকটা এনজাইম। ঠিক আছে, সেখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, তোমার হচ্ছে কিছু প্রোটিনের নাম দেওয়া আছে, যে এগুলা ধরো গ্লাইকোজেন ফসফোরাইলেস, হিস্টোন, এই প্রোটিনগুলা এই অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কোভ্যালেন্ট মডিফিকেশনের মাধ্যমে হয়। হ্যাঁ, এবং কোভ্যালেন্ট মডিফিকেশন বিভিন্ন ধরনের হতে পারে। ফর এক্সাম্পল গ্লাইকোজেন ফসফোরাইলেস, এই এনজাইমটা যখন অ্যাক্টিভেট হয় তখন হচ্ছে তার ফসফোরাইলেশন ঘটে। ফসফোরাইলেশন কিন্তু একটা কোভ্যালেন্ট মডিফিকেশন, একটু পরে দেখাবো। হ্যাঁ,
হয়ে সে অ্যাক্টিভ হয়। আবার ধরো হিস্টোন অ্যাক্টিভ হতে গেলে তার অ্যাসিটাইলেশন, এই কোভ্যালেন্ট মডিফিকেশনটা ঘটতে হয় আর কি। ওকে ওকে আচ্ছা, এই যে তো আমরা দেখলাম কি যে কোভ্যালেন্ট যে মডিফিকেশন, বিভিন্ন ধরনের মডিফিকেশন হতে পারে, ফসফোরাইলেশন, অ্যাসিটাইলেশন, এডিপি রাইবোজাইলেশন, ওকে, ইউবিকিউটিনাইন, ইউবিকিউটিনেশন। ওকে, তো এই বিভিন্ন ধরনের মডিফিকেশনের মধ্যে মোস্ট কমন হচ্ছে ফসফোরাইলেশন। আমাদের বডির অসংখ্য প্রোটিন, অসংখ্য এনজাইম তার হচ্ছে ফসফোরাইলেশনের মাধ্যমে অ্যাক্টিভ হয় আর কি। হ্যাঁ, ডিফসফোরাইলেশন হলে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ফসফোরাইলেশন হলে অ্যাক্টিভ হয়। এই খুব কমন জিনিস আমাদের বডিতে। তোমরা যখন ভবিষ্যতে ওই যে সেল সিগন্যালিং নিয়ে কাজ করবা, ওকে, তখন দেখবা যে এই জিনিসগুলো আর কি। ওকে, অথবা প্রোটিন ফাংশন, সেল সিগন্যালিং নিয়ে কাজ করবা, তখন দেখবা যে ফসফোরাইলেশনটা খুবই কমন আর কি। বেশিরভাগ প্রোটিনই ফসফোরাইলেশনের মাধ্যমে হচ্ছে অ্যাক্টিভ হয় আর কি। ওকে আচ্ছা, যাই হোক, এই ফসফোরাইলেশন ডিফসফোরাইলেশন, এই কোভ্যালেন্ট মডিফিকেশন ইটসেলফ আর ক্যাটালাইজড বাই আদার এনজাইমস। এর মধ্যে ফসফোরাইলেশনটা হয় প্রোটিন কাইনেজ দিয়ে, আর ডিফসফোরাইলেশনটা হয় প্রোটিন ফসফেটেজ, এই এনজাইমটা দিয়ে আর কি। ওকে, মানে আমরা কিন্তু একটু ঘুরে পেঁচায় বলতে পারি, এই প্রোটিন কাইনেজ এনজাইমটা আবার কোভ্যালেন্ট মডিফিকেশনের মাধ্যমে আরেকটা এনজাইমটা অ্যাক্টিভেট করে। ওকে, বা আরেকটা প্রোটিনকে অ্যাক্টিভেট করে। আমাদের বডির সব ইভেন্টই নিয়ে এরকম, একজন আরেকজন গিয়ে গুঁতো দেয়, এবার তার গিয়ে গুঁতো দেয়। Okay? কোনো কিছুই হচ্ছে ইয়া না আর কি, স্ট্যান্ড অ্যালোন না। এই জন্য আমাদের বডির হচ্ছে না, মানে যদি আমরা সুস্থ থাকতে চাই, প্রতিটা সিস্টেম ঠিক মতো কাজ করা নেসেসারি। কোন একটা সিস্টেমে ঝামেলা হইলেই সে কিন্তু অন্যান্য সিস্টেমে গিয়ে প্রবলেম ক্রিয়েট করবে, বিকজ এভরিথিং আর ইন্টারকানেক্টেড। ওকে, যাই হোক, আমরা এই ফসফোরাইলেশনটা, আচ্ছা, এই ফসফোরাইলেশনে বেসিক্যালি যে কাজটা ঘটে, তোমার যার ফসফোরাইলেশন ঘটে তার তার সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়, এবং এই ফসফেট গ্রুপটা সাপ্লায়ার বা ডোনেট করে হচ্ছে এটিপি। ধরো একটা প্রোটিন ইনঅ্যাক্টিভ ফর্মে আছে, তার হচ্ছে অ্যাক্টিভ হতে গেলে ফসফোরাইলেশন হতে হবে। তো এটিপি থেকে একটা ফসফেট গ্রুপ আসে, এসে হচ্ছে তার সাথে যুক্ত হয়ে তাকে অ্যাক্টিভেট করে আর কি। হ্যাঁ, ফসফোরাইলেশন করে সে অ্যাক্টিভেট হয়ে যায়। তো এই কাজটা করে হচ্ছে প্রোটিন কাইনেজ এনজাইমটা। প্রোটিন কাইনেজ এনজাইমটাই হচ্ছে সে ওই এটিপি থেকে একটা ফসফেট নিয়ে এসে ওই প্রোটিনের সাথে যুক্ত করে দেয়। আচ্ছা, এই যে আমাদের বডিতে যে ফসফোরাইলেশনটা হচ্ছে মোস্ট কমন, এর কিছু না কারণ আছে যে কেন ফসফোরাইলেশন সবচেয়ে বেশি হয়, বা হোয়াই ইট ইজ ভেরি ইফেক্টিভ ওয়ে অফ প্রোটিন রেগুলেশন। কারণগুলো হচ্ছে এগুলা: ফসফেট গ্রুপ অ্যাডস নেগেটিভ চার্জেস। ওকে, নেগেটিভ চার্জ হলে রিয়াকশন একটু ইজিলি হয়। ফসফেট গ্রুপ ক্যান ফর্ম হাইড্রোজেন বন্ডস, চার্জ আছে, হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে। ফ্রি এনার্জি অফ ফসফোরাইলেশন ইজ লার্জ, প্রচুর এনার্জি রিলিজ হয়। এনার্জি রিলিজ হলে তো সুবিধা, অন্য রিয়াকশন হতে পারে তখন। ধরো কোনো একটা প্রোটিনের ফসফোরাইলেশন হলো, তো যেহেতু ফসফোরাইলেশনের ফলে প্রচুর ফ্রি এনার্জি তৈরি হয়, তখন এই এনার্জিটা হচ্ছে ওই রিয়াকশনটাকে ক্যাটালাইজ করার জন্য হেল্প করে। ক্যান অকার র্যাপিডলি অর স্লোলি অ্যাজ নিডেড। হ্যাঁ, মানে রিয়াকশন রেটটাকে কন্ট্রোল করা যায় আর কি। ক্যান অ্যাচিভ অ্যাম্প্লিফিকেশন। ওকে, অ্যাম্প্লিফাই করা যায় রিয়াকশন রেটকে। লিঙ্ক টু এনার্জি স্ট্যাটাস অফ সেল, কারণ আমাদের সেলের এনার্জি তো হচ্ছে এটিপি আর কি। সো এবং এটিপি হচ্ছে ইনভলভ এই কাজটাতে। ওকে, সো আমাদের সেলের এনার্জির লেভেলের সাথে লিঙ্কটা আর কি, সরাসরি লিঙ্কটা আর কি, কারণ এটিপি ইউজ হয় এই কাজগুলোতে। যেই সেলের এনার্জি বেশি সে প্রচুর ফসফোরাইলেশন করতে পারে, মানে সেই সেলের ভেতর প্রচুর ফসফোরাইলেশন হতে পারে আর কি। ওকে আচ্ছা, এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে ফসফোরাইলেশনের ফলে প্রোটিন বা এনজাইম যে অ্যাক্টিভেট হয়, সেটা করে হচ্ছে প্রোটিন কাইনেজ এনজাইমটা। এই প্রোটিন কাইনেজ এনজাইম ইটসেলফ, এই ভদ্রলোক নিজে কিন্তু আবার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ ফর্মের মধ্যে ঘোরাফেরা করে। সে কিন্তু নিজে আবার ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। সো তার আবার অ্যাক্টিভ হইতে হয়, হ্যাঁ, কাজ করার আগে। সো তার অ্যাক্টিভেশন করে হচ্ছে আরেকটা এনজাইম। ওকে, তোমার হচ্ছে এই গ্লাইকোজেন ফসফোরাইলেজ। ওকে, আচ্ছা, এটাকে আরেকটা এক্সাম্পল নাকি?
ও না সরি, এই গ্লাইকোজেন ফসফোরাইলেজ হচ্ছে আরেকটা এক্সাম্পল আর কি, হ্যাঁ, যার হচ্ছে কোভ্যালেন্ট মডিফিকেশন হয়। যাই হোক, এটা ভুলে যাও। আমরা হচ্ছে ওই প্রোটিন কাইনেজে যাই আর কি। এই প্রোটিন কাইনেজ নিজেও কি আবার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ থাকে, এবং সে তারই অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভটা আবার আরেকটা এনজাইম দিয়ে ক্যাটালাইসিস হয়। ওকে, আচ্ছা, যাই হোক, এবং এই প্রোটিন কাইনেজের অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের উপর কিন্তু এই মানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে হচ্ছে এই সিএএমপি, যেটা হচ্ছে সাইক্লিক এএমপি। ওকে, এই সাইক্লিক এএমপির নামটা কিন্তু খুব কমন। আমাদের বডির অসংখ্য মেকানিজম এই সাইক্লিক এএমপি দিয়ে কন্ট্রোল হয় আর কি। অসংখ্য মেকানিজম সাইক্লিক এএমপি দিয়ে কন্ট্রোল হয়। কারণ কি একটু পরে বলতেছে, আই থিঙ্ক তোমরা অলরেডি গেস করতে পারতেছো। আচ্ছা, সাইক্লিক, আচ্ছা, যেটা হচ্ছে যে এই যে প্রোটিন কাইনেজ এনজাইম, সে হচ্ছে নিজে ইনঅ্যাক্টিভ অবস্থা, ইনঅ্যাক্টিভ অবস্থা থাকলে সে এরকম থাকে আর কি, হ্যাঁ। তার সাথে কিছু সিউডো সাবস্ট্রেট যুক্ত হয়ে থাকে। সিউডো সাবস্ট্রেট যুক্ত হয়ে থাকার কারণে সে হচ্ছে ইনঅ্যাক্টিভ ফরম্যাটে থাকে। তো 4টা সিএমপি মলিকিউল এই এনজাইমের সাথে বাইন্ড করে আর কি, সরি হ্যাঁ, এনজাইমের সাথে বাইন্ড করার পরে সে অ্যাক্টিভ হয়ে যায় আর কি। সো সে যখন অ্যাক্টিভ হয়ে যায়, সে তখন গিয়ে আরেকটা প্রোটিনকে ফসফোরাইলেশনের মাধ্যমে অ্যাক্টিভ করতে পারে। সেই সাইক্লিক এএমপি অ্যাক্টিভিটি, আমাদের বডিতে যে সাইক্লিক এএমপি তৈরি হয়, এটা এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। আমাদের বডির এমন কোনো কাজ নেই যেটা সাইক্লিক এএমপি দিয়ে কন্ট্রোল হবে না। ধরো আমাদের হার্ট সেল বিট করতেছে না, এই যে হার্টটা কন্টিনিউয়াস বিট করতে হয় ব্লাড পাম্প করার জন্য, এইখানেও সাইক্লিক এএমপি। ওকে, তারপরে হচ্ছে আর কি বলা যায়, তারপরে ধরো এই যে আমাদের বডিতে পেটে, হ্যাঁ, পেটের মধ্যে হচ্ছে আমাদের সেলের মধ্যে কি পরিমাণ ধরো ইয়া থাকবে, আয়ন থাকবে, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, পানি সেলের ভিতরে কি পরিমাণ থাকবে, এগুলো তো কন্ট্রোল হয় সেখানেও সাইক্লিক এএমপি। এভরিথিং অলমোস্ট, মানে অসংখ্য জিনিস এই সাইক্লিক কন্ট্রোল করে আর কি। ওকে, কেন? কারণ হচ্ছে এই যে ধরো আমাদের বডি, ধরো আমরা যদি হার্টের কথা চিন্তা করি, হার্ট যে করবে কি করবে না, যে হার্ট হচ্ছে একবার কি হচ্ছে স্কুইজ হচ্ছে, একবার রিলিজ হচ্ছে, এই জিনিসটা কন্ট্রোল করে কি প্রোটিন। সেই প্রোটিনটা তো অ্যাক্টিভ হইতে হবে, অ্যাক্টিভ হইলে কাজ করবে, ইনঅ্যাক্টিভ হইলে কাজ করবে না। তো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভেশনটা আবার কে কন্ট্রোল করে? প্রোটিন কাইনেজ এনজাইমটা। দেন প্রোটিন কাইনেজ এনজাইমের অ্যাক্টিভেশন আবার কে কন্ট্রোল করে? সাইক্লিক এএমপি। ওকে, সো এভরিথিং ইজ ইন্টারকানেক্টেড, এবং আলটিমেটলি সাইক্লিক এএমপি হচ্ছে একটা মেজর রোল প্লে করে আর কি। ওকে, এই জন্য হিউম্যান বডির ব্যাপার স্যাপার না আমার খুব ভালো লাগে আর কি, মানে এভরিথিং ইজ ইন্টারকানেক্টেড। যাই হোক, আর তোমাদের আর 2 মিনিট নিবো, হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে, আর 2 মিনিট। ওকে স্যার। আচ্ছা, লাস্ট মেকানিজম হচ্ছে জাইমোজেন। লাস্ট না, হ্যাঁ, জাইমোজেন। আচ্ছা, জাইমোজেন হচ্ছে আমাদের বডিতে এরকম অসংখ্য এনজাইম আছে যেগুলো হচ্ছে ঠিক অ্যাক্টিভ অবস্থায় থাকে না, হ্যাঁ, এগুলো আবার ইনঅ্যাক্টিভ, এমন না যে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হয়, এগুলো হচ্ছে প্রিকারসার অবস্থায় থাকে, মানে প্রিকারসার হচ্ছে এখান থেকে ফাইনাল এনজাইমটা তৈরি হয় আর কি। ওকে, সো প্রিকারসার স্টেট কিন্তু তার এনজাইম স্টেট না, প্রিকারসার থেকে এনজাইমটা তৈরি হয়। সো এই প্রিকারসার থেকে যে এনজাইম তৈরি হয়, এটা তৈরি হয় প্রোটিওলাইটিক ক্লিভেজের মাধ্যমে। সো এগুলোকে বলা হয় জাইমোজেন, মানে যে এনজাইম গুলো প্রিকারসার অবস্থায় থাকে এবং প্রোটিওলাইটিক ক্লিভেজের মাধ্যমে তারা এনজাইমে পরিণত হয়, সেগুলোকে বলা হয় জাইমোজেন। প্রোটিওলাইটিক ক্লিভেজ মানে কি? এদের যে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স থাকে সেটা ভাঙে আর কি, ভেঙে গিয়ে তারা অ্যাক্টিভ হয় আর কি, হ্যাঁ। এরকম অনেক জাইমোজেন আছে আমাদের বডিতে, যেমন ধরো পেপসিন, খুবই কমন এনজাইম। পেপসিন হচ্ছে পেপসিনোজেন প্রিকারসার অবস্থায় থাকে, হ্যাঁ, এবং পেপসিন হচ্ছে আমাদের স্টোমাকে সিনথেসিস হয়। কাইমোট্রিপসিন, এই এনজাইমটা হচ্ছে কাইমোট্রিপসিনোজেন প্রিকারসার অবস্থায় থাকে। ওকে, সো এগুলার প্রোটিওলাইটিক, ধরো পেপসিনোজেনের প্রোটিওলাইটিক ক্লিভেজ হয়ে পেপসিন তৈরি হয়। ওকে, কাইমোট্রিপসিনের প্রোটিওলাইটিক ক্লিভেজ হয়ে কাইমোট্রিপসিন তৈরি হয় আর কি। ওকে, সো এগুলা তো সব ইম্পর্টেন্ট এনজাইম, এগুলা বেশিরভাগের নাম আমরা জানি, এবং এই জাইমোজেন্স আমাদের বডির অনেক ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটির সাথে জড়িত। ফর এক্সাম্পল ব্লাড ক্লটিং, ইনসুলিন, হ্যাঁ, ইনসুলিন কিন্তু নিজেই ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, ইনসুলিনের অ্যাক্টিভেশন হয় প্রোটিওলাইটিক ক্লিভেজের মাধ্যমে। ওকে, তারপরে হচ্ছে তোমার মানে হচ্ছে ইনসুলিন তো তৈরি করে কে? প্যানক্রিয়াসের কি জানি বিটা সেল, হ্যাঁ, বিটা সেল তো ইনসুলিন তৈরি করে।
তো বিটা সেল সরাসরি ইনসুলিন তৈরি করে না, তারা প্রথমে একটা প্রিকারসার তৈরি করে আর কি। সেই প্রিকারসার প্রোটিওলাইটিক লাইসিস হয়ে তারপর হচ্ছে ইনসুলিন হয় আর কি। ওকে, এনিওয়ে এগুলা পড়লে তো বুঝবা, ঠিক আছে। তো আমরা একটা এক্সাম্পল দেখি আর কি, যে একটা কিভাবে কাইমোট্রিপসিন তৈরি হয় কাইমোট্রিপসিনোজেন প্রিকারসার থেকে। অরিজিনাল যে কাইমোট্রিপসিনোজেন প্রিকারসার, এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, এটা হচ্ছে টোটাল 245 অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি আর কি। ওকে, তো এর হচ্ছে ক্লিভেজ হয়। ওকে, এই ক্লিভেজটা করে আবার আরেকটা এনজাইম। ওকে, সে এনজাইমের নাম হচ্ছে ট্রিপসিন এনজাইম। সে ট্রিপসিন এনজাইম হচ্ছে তার ক্লিভেজ করে। এখন এটা যেহেতু অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সে, মানে প্রোটিন তার ক্লিভেজ হচ্ছে, এই জন্য এটাকে প্রোটিওলাইটিক ক্লিভেজ বলে। কারণ ক্লিভেজটা কোথায় হচ্ছে? প্রোটিনে, এই জন্য প্রোটিওলাইটিক আর কি। প্রথমে ক্লিভেজ হয়ে এরকম তারা দুইটা ইয়া হয়, কি বলে, দুইটা ইউনিট তৈরি হয়, এটার আবার ফার্দার ক্লিভেজ ঘটে। ওকে, ক্লিভেজ ঘটে সেটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম হয়, ঠিক আছে। ওকে, আচ্ছা, একটু আগে যে আমরা দেখলাম হচ্ছে ট্রিপসিন, এই প্রোটিওলাইটিক ক্লিভেজটাও কি করতেছে? ট্রিপসিন, মানে আরেকটা এনজাইম করতেছে আর কি, যার নাম হচ্ছে ট্রিপসিন। সো ট্রিপসিন কিন্তু একটা আমাদের বডির একটা কি এনজাইম, কারণ হচ্ছে ট্রিপসিন হচ্ছে জাইমোজেন। আমরা তো একটু আগে এই লিস্ট থেকে দেখলাম যে দেয়ার আর লটস অফ এনজাইমস যাদের অ্যাক্টিভেশন, যারা হচ্ছে জাইমোজেন আর কি, হ্যাঁ। এবং নট অনলি দিস এনজাইমস, দেয়ার আর মেনি আদার প্রোটিনস হুইচ আর ইনভলভড ইন ভেরিয়াস ফাংশন অফ, যেগুলো হচ্ছে জাইমোজেন। ওকে, এবং মোস্ট অফ দ্য জাইমোজেনের অ্যাক্টিভেশন যেহেতু তাদের প্রোটিওলাইটিক ক্লিভেজ হয়, এবং প্রোটিওলাইটিক ক্লিভেজটা করে হচ্ছে ট্রিপসিন, এই এনজাইমটা। সো হচ্ছে ট্রিপসিন কিন্তু একটা খুবই কি এনজাইম আমাদের বডির জন্য। ওকে, সেখানে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে আর কি, যে কি মানে কত অসংখ্য কাজ ট্রিপসিন করে। কাইমোট্রিপসিনকে অ্যাক্টিভেট করে, তারপরে হচ্ছে তোমার এই যে লাইপেজ যে তৈরি হয়। ওকে, আলটিমেটলি লাইপেজ তৈরি হয় কাইমোট্রিপসিন দিয়ে, কার্বক্সিপেপটাইডেস। ওকে, জাস্ট কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। স্যার, Yep. ট্রিপসিনটা তো একটা জাইমোজেন, তো ওইটার ক্লিভেজটা কোন এনজাইম করে? ট্রিপসিনে কি জাইমোজেন নাকি? হ্যাঁ স্যার, লিস্টে দেখলাম। দেখলাম। ও আচ্ছা, হ্যাঁ, এটারটা কে করে? এই ও এনজাইমটার নামটা না আমার মনে নেই, সেটা একটু দেখতে। ও আচ্ছা, আছে, দাঁড়াও, সরি, এই যে পাওয়া গেছে ভদ্রলোককে, এন্টারোপেপটাইডেস। আচ্ছা স্যার। এই যে দেখতেছ না, এই যে দেখাচ্ছে না, জি স্যার। এই এন্টারোপেপটাইডেস এ হচ্ছে এই ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন তৈরি করে আর কি, প্রোটিওলাইটিক ক্লিভেজের মাধ্যমে। আচ্ছা, এই জাস্ট ফাইনাল, তোমার আমাদের বডিতে যে প্রোটিওলাইটিক এনজাইম গুলো আছে না, তাদের বেশিরভাগেরই না ইনহিবিটর আছে, স্পেসিফিক ইনহিবিটর আছে আর কি। এবং এই ইনহিবিটর গুলো ইম্পর্টেন্ট, মানে এই ইনহিবিটর গুলোর কাজ হচ্ছে তারা হচ্ছে এনজাইম গুলোর প্রিম্যাচুর অ্যাক্টিভেশন হতে দেয় না আর কি। মানে এই এনজাইম গুলো অ্যাক্টিভেট হতে গেলে কি হবে? প্রোটিওলাইটিক ক্লিভেজ হতে হবে, বেসিক্যালি তার প্রোটিওলাইটিক ক্লিভেজটা হতে দেয় আর কি, হয়ে যাতে প্রোটিওলাইটিক ক্লিভেজ হলে তার অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, প্রোটিওলাইটিক, ওকে, এই বিষয়টা আমাদের জন্য কেন কারণ হচ্ছে যাতে প্রিম্যাচুর অ্যাক্টিভেশন ঘটে। সো প্রিম্যাচুর অ্যাক্টিভেশন কি প্রবলেম হয়? সে ফর এক্সাম্পল যে ট্রিপসিন এনজাইম তৈরি হয় প্যানক্রিয়াসে, রাইট? হ্যাঁ, মানে প্যানক্রিয়াস ট্রিপসিন হিসেবে, প্যানক্রিয়াসের মধ্যে কিন্তু ইনহিবিটর যে ট্রিপসিনের হতে দেয় না। প্রবলেম হচ্ছে যদি প্যানক্রিয়াসের ভিতর ট্রিপসিন হয়ে যায়, তখন সে প্যানক্রিয়াস ডিস্ট্রয় করা শুরু করে, সে প্যানক্রিয়াটিক টিস্যুকে ডিস্ট্রয় করতে পারে। ওকে, সো এটা একটা এক্সাম্পল। সেই জন্যই হচ্ছে অনেক চ্যালেঞ্জ হচ্ছে ইনহিবিটর থাকে, যাতে তাদের প্রিম্যাচুর অ্যাক্টিভেশন না হতে পারে, কারণ প্রিম্যাচুর অ্যাক্টিভেশন হলে তখন তারা বিভিন্ন প্রবলেম করবে। আর ফাইনাল স্লাইডে হচ্ছে ওই জাস্ট ব্লাড ক্লটিং ক্যাসকেডটা দেখানো হয়েছে, যে আমাদের বডিতে যে ব্লাড ক্লট হয়, এটা কোনো ওয়ান স্টেপ ইভেন্ট না। এখানে এই ছবি দেখলে দেখতেছে অসংখ্য স্টেপ আছে, মানে অনেকগুলো স্টেপ হয় আর কি। স্টেপ গুলো হয়ে ব্লাডটা ক্লট হয়। তো এর মধ্যে
এখন ব্লাড ক্লটের ইনিশিয়েশন, মানে এই যে এটাকে আমরা ব্লাড ক্লটিং ক্যাসকেড বলতে পারি কিন্তু, হ্যাঁ, এই ব্লাড ক্লটিং ক্যাসকেডের ইনিশিয়েশন কিন্তু দুইভাবে হতে পারে। কারণ আমাদের বডির ধরো যে ড্যামেজ, এই ড্যামেজ কি, আমাদের ধরো সারফেসে ড্যামেজ হলো, ঠিক আছে, অথবা হচ্ছে মানে এই ড্যামেজ আবার দুইটা পাথওয়ে দিয়ে হতে পারে, একটা হচ্ছে ইন্ট্রিনজিক পাথওয়ে, একটা হচ্ছে এক্সট্রিনজিক পাথওয়ে। ধরো হচ্ছে সারফেসে কোনো একটা ড্যামেজ হলো, হ্যাঁ, সারফেসের ড্যামেজ যেটা সেটাকে ইন্ট্রিনজিক পাথওয়ে বলে, হ্যাঁ, সারফেসে যদি ড্যামেজ হয়, অথবা ধরো আমাদের হচ্ছে ইন্টারনাল কোনো ড্যামেজ হলো। ইন্টারনাল তো আমাদের ইন্টারনাল ড্যামেজ কিন্তু হয় বডিতে, কন্টিনিউয়াসলি ইন্টারনাল ড্যামেজ হয় আর কি, হ্যাঁ। এখন ড্যামেজটা কিভাবে হচ্ছে, এটা কি ইন্ট্রিনজিক পাথওয়ে দিয়ে হচ্ছে নাকি এক্সট্রিনজিক পাথওয়ে দিয়ে হচ্ছে, সেটার উপর বেস করে এই ব্লাড ক্লটিং ক্যাসকেডের শুরুর ঘটনাগুলো একটু ডিফারেন্ট হয় আর কি। ধরো ফর এক্সাম্পল যদি এই ইন্ট্রিনজিক পাথওয়ে মানে সারফেসে ড্যামেজ হয়, তখন হচ্ছে ফার্স্ট প্লেয়ার হচ্ছে কিনিনোজেন, ওকে, কিনিনোজেন ক্যালিক্রেইন, ওকে, এই প্রোটিনটা হচ্ছে ফার্স্ট প্লেয়ার। সে হচ্ছে এই ফ্যাক্টর তোমার এটা কি 12 না, ফ্যাক্টর 12 কে অ্যাক্টিভেট করে 12 এ তে পরিণত করে, 12 এ আবার 9 কে অ্যাক্টিভেট করে, 9 এ তৈরি করে, 9 এ আবার সরি এটা 11, হ্যাঁ সরি 12 এ হচ্ছে 11 কে অ্যাক্টিভেট করে, 11 এ করে, 11 এ আবার হচ্ছে 9 কে অ্যাক্টিভেট করে, 9 এ করে। এগুলো হচ্ছে ফ্যাক্টরগুলোর নাম আর কি, হ্যাঁ, ওকে। আবার এই 9 এ হচ্ছে আবার তোমার 10, 10 কে অ্যাক্টিভেট করে 10 এ করে আর কি, হ্যাঁ। So, এই পার্টটা ডিফারেন্ট হবে যদি হচ্ছে আমাদের তোমার ড্যামেজটা হয় হচ্ছে এক্সট্রিনজিক পাথওয়ে, সে ফর এক্সাম্পল ট্রমা দিয়ে হয়, মানে ইন্টারনাল ড্যামেজ হয়। ট্রমা দিয়ে হলে ট্রমা হচ্ছে ফ্যাক্টর 8টাকে আবার অ্যাক্টিভেট করতে পারে, হ্যাঁ, ফ্যাক্টর 8টা সরি 8 থেকে 5 6 7 ফ্যাক্টর 7 কে অ্যাক্টিভেট করে, ফ্যাক্টর 7 এ হয়, ওকে। এবং ফ্যাক্টর 7 এটা হচ্ছে এই ফ্যাক্টর 8 কে অ্যাক্টিভেট করে, মানে ইন্ট্রিনজিকের ক্ষেত্রে হচ্ছে ফ্যাক্টর 8, আর ট্রমার ক্ষেত্রে বা এক্সট্রিনজিকের ক্ষেত্রে ফ্যাক্টর 7, ওকে। সো এরপরের স্টেপগুলো সেম, ওয়ান্স দ্য ফ্যাক্টর 10 গেট অ্যাক্টিভেটেড, তারপরে স্টেপগুলো হচ্ছে সেম আর কি, ওকে, দুইটার ক্ষেত্রে কমন। এবং এই সবগুলাই কিন্তু জাইমোজেন, খেয়াল করে দেখো। সো আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টর মানে ব্লাড ক্লটিং ক্যাসকেডে যে প্রোটিনগুলো ইনভলভ, সবগুলোই কি অলমোস্ট অল অফ দেম আর জাইমোজেন, সো দ্যাটস ওয়াই জাইমোজেনস আর ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সরি ক্লাস একটু লম্বা হয়ে গেল, বাট গুড নিউজ হচ্ছে চ্যাপ্টার শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কোনো সমস্যা নাই। তো স্যার ফাইনাল কি এই পর্যন্তই হবে না আমরা পরে যে স্পেসিফিক এনজাইমটা পড়বো ওটাও করতে হবে? আচ্ছা, ওই স্পেসিফিক এনজাইম পড়বো কিনা এখনো শিওর না আর কি, তা ধরে রাখো এই পর্যন্তই, কারণ অলরেডি তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিছি না, জি স্যার। এই যে ওই সেকেন্ড অ্যাসাইনমেন্ট করলেই আসলে তোমরা স্পেসিফিক এনজাইমের ব্যাপারগুলো বুঝে যাবে। ওকে স্যার। আচ্ছা, আমি তো তোমাদেরকে বলছি একটা এনজাইম একটাই করো, কিন্তু যেটা করো অ্যাটলিস্ট বুঝে করো। মানে যেটা হয়েছে কি যে এই সবগুলো এনজাইম এগুলো কোনোদিন মনে থাকবে না, তুমি যখন অ্যাসাইনমেন্ট করবো তখন জিনিস তোমার হচ্ছে কি দেখে দেখি করতে হবে, এই জিনিস হচ্ছে মুখস্থ থাকবে না। কিন্তু তুমি যখন অ্যাটলিস্ট একটা মেকানিজম একটু বুঝে বুঝে পড়বা, এই বেসিক গুলো মাথায় ঢুকে যাবে আর কি। যে আমরা তো মেকানিজম গুলো পড়ছি কি, ও মানে কোনো এনজাইম স্পেসিফিক মেকানিজম পড়িনি, আমরা জাস্ট হচ্ছে ওভারঅল মেকানিজম পড়ছি, তো ওগুলোর সাথে যে রিলেট করার চেষ্টা করবা, ওকে, যে কি কোন মেকানিজমটা ফলো করতেছে, তারা কি অ্যাসিড বেস কেটালাইসিস করতেছে নাকি হচ্ছে মেটালায়ন করতেছে, এগুলোর সাথে রিলেট করে যদি জাস্ট অ্যাটলিস্ট একটা এনজাইমের মেকানিজম বুঝতে পারো, তাহলে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে, ওকে। সো আপাতত ধরে রাখো চ্যাপ্টার 9 পর্যন্তই হচ্ছে মিডে থাকবে আর কি। ওকে, কারো যদি কোশ্চেন থাকে করতে পারো, সমস্যা নাই। স্যার আমাদের মিডে স্ক্রিপ্টটা একটু তাড়াতাড়ি দিয়ে দিন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, মিডের স্ক্রিপ্ট নেক্সট ক্লাসে পাবা কিনা এটাও দেখা শুরু করছি আর কি, মানে দেখা শুরু করছি কি 50% বেশি, 50% বেশি দেখা হয়েও গেছে।